আদিল মির্জাস beloved লিখেছেন নাবিলা ইশক। পর্ব ৮। যার বাতিটার সাবেত আলো সোজা হেসে পড়েছে আদিলের শক্তপোক্ত মুখের ওপরে। তার কঠিন চোখা চোয়া নরম দু হাতে ধরে খিলখিল করে হাসছে হৃদি। হাসতে হাসতে মিশে গিয়েছে বুকের সাথে, বিড়ালের মতো চোখ দুটো আনন্দে চিকচিক করছে। ও মুক্ত চোখে দেখছে শান্ত এলেন তাদের বাচ্চামো কিভাবে নাচছে আর গাইছে, পুরো লিভিং রুমের প্রাণে থই থই করছে। বাড়িতে যাবে জানতে পেরে আনন্দে দিশেহারা মেয়েটা। এক পর্যায়ে ওদের নাচ গান থামে, সবটা নীরব হয়। দু হাতে বাবার গলা জড়িয়ে উচ্ছ্বাস নিয়ে তাকাই দোতলায়। জলজল চোখে চেয়ে বাকুল গলায় বলে, মম, বেড়াতে যাবো আমরা। ডিড ইউ হিয়ার? রোজা মাথা তুলিয়ে বোঝাই শুনেছে। হৃদে হাত বাড়িয়ে ডাকে, আসো আসো না, শোনো না। রোজা আর চোখে তাকায় লম্বা চড়া দেহের দিকে। আদিলের পরনে সাইরঙা স্যুট, পেছনে অবহেলায় ভরে রাখা রিভলভারটা অল্পখানি দেখা যাচ্ছে। ওটাই রক্ত লাগা অসম্ভব। রোজা দৃষ্টি সরিয়ে আনে, লোকটা বেরোবে ফের। আজ সারাদিন তো বাড়ি ছিল না, কিছুক্ষণ আগে ফিরেই পুনরায় বেরোতে যাচ্ছিল। তাহলে মাত্র কিছুক্ষণের জন্য ফিরছে কেন? যুবতী রোজা গভীরে ভাবার সাহস করল না। হৃদিক ক্রমাগত ডাকে অবশেষে কদম বাড়াই। করিডোর পেরিয়ে সিঁড়ি বেয়ে নামতে ধরে। আদিল ঘুরে দাঁড়িয়েছে, তাকিয়েছে তার দিকেই। ধারালো ওই দৃষ্টি উপলব্ধি করে রোজার ভেতরটা শুকিয়ে আসে। এক কদম থেমে যেতে চাই, ছন্নছাড়া দৃষ্টি তুলে যখন তাকালো দৃষ্টি মিলল। ধূসর চোখে চেয়ে আশপাশ কেমন ধোঁয়াশায় চাদরে মুড়ে গেল, সবটা অপ্রাসঙ্গিক হয়ে গেল। রোজা দৃষ্টি নাড়িয়ে আনে, নেমে আসতেই আদিল কাছে দাঁড়ালো, মেয়ের গালে ঠোঁট ছুঁয়ে বলে, মমের কাছে যাও সোনা, আই হ্যাভ টু ওয়ার্ক টু ডু। রোজা যখন হাত বাড়াতে চাইল, হৃদি আরও গভীরভাবে জড়িয়ে ধরল আদিলের গলা। মুখ কুমড়ো করে কেমন মুরব্বীদের মতো বলল, কোথায় ছিলে সারাদিন? হ্যাভ ইউ ইটেন? আদিল তাকালো রোজার ইতস্তস্ত মুখের দিকে, হাসফাস করছে। দৃষ্টি তুলে তাকাচ্ছে না, ওই মুখে চেয়েই আওড়ালো, আই হ্যাভেন্ট। রীতি কোল থেকে নামলো তখনই ঝটপট দু হাতে টেনে ধরলো বাবার হাতটা। গদগদ কণ্ঠে জানালো, আজ মম রেঁধেছিল, কত ইয়াম্মি হয়েছে জানো, খাবে এসো। এতটুকুনি মেয়ে হাতের টানে আদিল বাধ্যভাবে এগোচ্ছে। শান্তপাতে পাখিরা সবাই বেরিয়ে গিয়েছে। মরিয়ম বেগম ডাইনিং সাজাতে ব্যস্ত হয়েছেন, তবে একবারে খাবার সার্ভ করছেন না, রান্নাঘরে যাচ্ছেন না। শান্ত এক ফাঁকে চেয়ার টেনে দাঁড়াতেই ডাইনিংয়ের পেছনে। আদিল আর চোখে রোজার মেয়ে আসা মুখটা দেখতে দেখতে গায়ের কোট খুলে শান্তর হাতে দিয়ে অবশেষে বসলো। রোজা কদম বাড়ালো রান্নাঘরের দিকে। রীতির পছন্দের মোরগ পোলাও রেঁধেছিল অল্প করেই, তার উপরে অনেকটা রয়ে গিয়েছে। সামান্য গরম করে ব্যস্ত হাতে বাড়লো প্লেটে। যখন খাবার নিয়ে কাছে এলো, তার সামনে রাখলো আদিলের, ওই মুহূর্তেই বলতে ইচ্ছে করলো, তুমি দূরে থাকতে চাও, আর দেখো পুরো পৃথিবী তোমাকে আমার কাছে নিয়ে আসছে। শুধু আমি নয়, পৃথিবীও চাই তুমি আমার যত্ন নাও, আমার বাধ্য হও, আমায় ভালোবাসো। রোজা কিছুটা সরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি নেওয়ালো। আদিল তাকালো প্লেটের দিকে, অনেকটা সময় শুধু দেখলোই। রীতি বাবার উরুর উপরে বসে আছে, ব্যস্ত গলায় বলে, ড্যাড কে দেখো, অনেক মজা হয়েছে। শান্তর সাহায্যে আদিল হাত মুছল, চামচটাকে হাত দিয়েই খেলো। পুরো প্লেটের খাবার শেষ করলো ধীরে সুস্থে। খেয়ে যখন উঠলো ততক্ষণে এলেন এসে কানে কানে কিছু বলে গেল। ওদের হাব ভাব তাড়াহুড়ো। ন্যাকপিন দিয়ে মুখ মুছতে নিলেই আদিলের শেষবারের মতো রোজার দিকে চেয়ে ব্যস্ত ভঙ্গিতে বেরিয়ে গেল। পর মুহূর্তে একসাথে অনেকগুলো গাড়ির বেরিয়ে যাওয়ার আওয়াজ ভেসে বেড়ালো। রোজা তখনও দাঁড়িয়ে দেখলো ফাঁকা প্লেটটা। মারিয়ম বেগম কেমন মিষ্টি করে হাসতেন, হাসতে হাসতে ডাইনিং পরিষ্কার করছেন। এক পর্যায়ে আস্তে করে বলেও ফেললেন, স্যারকে এমন তৃপ্তি নিয়ে আমি কখনো খেতে দেখিনি। রোজা ধরপড় করে যাওয়া হৃৎপিণ্ড ছটপট করে উঠল এই যাত্রায়। সব কেমন অদ্ভুত লাগলো। চোখের পাতায় তখনও বেঁচে বেড়ালো আদিলের ধূসর চোখের কারোর দৃশ্য। যতবার তাকাই রোজার পুরো গোছানো পৃথিবীটা ধ্বংস হয়ে যায়। তার সত্তা নড়িয়ে ওঠে। রীতি বাহির থেকে ছুটে এসে চাপড়ে ধরল রোজার পাটা। জলজল চোখে চেয়ে হাসছে কেমন, মম দেখো তিতান বড় হয়ে গেছে। নিজেকে সামলালো রোজা, তাকালো সামনে। দুয়ারে এসে দাঁড়িয়েছে একটা তিতান, তিতানের পেছনে থোর। দুজন ওখানটায় বসলো পা ভেঙে, সম্ভবত রীতির পেছন পেছন এসেছে। দেখতে যতটা ভয়ঙ্কর, জানতে পারলে ততটাই নরম আহ্লাদি। রোজা প্রায়শই ওদের মাথা পুলিয়ে দেয়, কেমন হাতে মিইয়ে যায়। এই যাত্রায় যখন সামনে এসে মাথা ছুঁয়ে দিল, তার কোলে মিশে গেল। মিহি কণ্ঠে ঘেউ ঘেউ করে উঠল আহ্লাদ পেতে। রাত 1:45। ড্রাইভওয়ের দুপাশের ল্যাম্পপোস্টের আলো জ্বলছে, মৃদু হলদেটে আলো, সবটা স্বপ্নলোকের প্রতিরূপ যেন। গার্ডেনের লাইট পোস্টের সামনে আদিল বসে আছে, চেয়ারে বসা, তার বাম পায়ের ওপরে ডান পাটা অবহেলায় রাখা। কালো গ্লোভসে ঢাকা হাত জোড়া ব্যস্ত সোনালি রঙের রিভলভারের গায়ে শুকিয়ে থাকা রক্তের দাগের মোছায়। সেই হাত জোড়া থামে শান্তর হঠাৎ দুহাঁটু ভেঙে সামনে বসাতে। নরম সবুজ ছাটা ঘাসের ওপরে বসা ওই চোখ জোড়া তখনও নোয়ানো। আদিল অবশ্য দৃষ্টি তুলে তাকায় না। শান্ত এ পর্যায়ে হাত বাড়িয়ে নেয় রিভলভারটা।
নিচে ভীষণ যত্নের সাথে পরিষ্কার করেছে। লাল রক্ত উঠতে বেশ সময় নিচ্ছে। শুকিয়ে মিশে আছে যে রিভলভারের গায়ে। শুভ্র রঙা রুমালটাকে টকটকে লাল রঙের কি বিভৎস দৃশ্যে পরিণত হয়েছে। আদিল হাত বাড়াতেই এলেন একটা সিগারেট বাজকই খোদাই সোনালি রঙের লাইটার এগিয়ে দিল। সিগারেটটা ধরতে নিলে আদিল থামল, তাকালো বাড়ির দরজার দিকে। ক্লান্ত বসের দৃষ্টি পেয়ে তখনই বড় দরজাটা টেনে আটকে ফেলল। দৃষ্টি ফিরিয়ে নিয়ে আদিল দু হাতে ধরল ট্রেজারের নামের সিগারেটটা। নাক মুখে ভর্তি মুঠো ভর্তি ধোঁয়া ছুটতে ছুটতে প্রশ্ন করল, মেয়েটা তোর কাজিন? আদিলের পায়ের কাছে বসা শান্তর হাত জোড়া থামল। জবাব দিতে মুখ খোলার আগেই এলেন টিটকারির ভঙ্গিতে বলে ফেলল, খালাতো বোন বস, দুষ্টু বয় শান্ত, বোনের সাথে লাইন মেরেছে। স্বপন বেশ আশ্চর্যের সাথে বলল, ও লাইন মারার টাইম পেল কখন? ধ্রুব হতবিহ্বল হয়ে বলে, সারা বছর থেকেছে তো এখানেই, বাড়ি ফিরেছে কবার। শান্ত কটমট করে ওদের দিকে এক পলক তাকিয়ে পুনরায় আদিলের দিকে তাকালো, আস্তে করে বলল, খালাতো বোন আমার অনেক ছোট। নাম ঝুমুর। শান্ত থামে, বাতিসের মতো ফিসফিস করে বলে, ওকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ও আমার। এমন এক ঘোষণা আমি দিয়ে এসেছি পুরো গ্রাম জুড়ে। কেমন ডেসপারেট আমি বোঝা যাচ্ছে। এলেন ফিক করে হেসে ফেলল, পালাক্রমে হাসলো বাকিরাও। আদিলের ধূসর চোখজোড়াও হাসে সামান্য। উঠতে নিয়ে বলে, ব্যাংকে টাকা দিয়েছি, আজ রাতেই চলে যা, আয়োজন কর গিয়ে। আরও টাকা লাগলে জানাস আমাকে। শান্ত দ্রুত চেপে ধরল আদিলের উড়ু, উঠতে দেয় না। আদিল অগত্যা ফের বসে, জিজ্ঞেস করে ভারী গলায়, কিছু বলবি? শান্ত ইতস্তস্ত করে অবশেষে মিনমিনে গলায় বলে, আমি আপনাকে ছাড়া যাচ্ছি না বস, পরে যদি আপনি না যান। চারপাশটা কেমন থমথমে হয়ে এলো। শান্তসহ বাকিরাও শ্বাস আটকে দৃষ্টি নুইয়ে রাখল। কিছুক্ষণ আগের ঠাট্টা হাসির শব্দ আর নেই, পিনপতন নীরবতা রইল চারিপাশ জুড়ে। আদিল দীর্ঘশ্বাস ফেলল, বলল, বলেছিল যাব। শান্ত অনুরোধ করলো, একই সাথে যাই বস, প্লিজ 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 বস। তখনই ওদূর থেকে ক্লান্ত শব্দ করলো, দরজাটা খোলা হচ্ছে। শান্ত আর চোখে চেয়ে চাপা গলায় জানায়, ম্যাডাম আসছেন। আদিল নড়ে না, তাৎক্ষণিক ফিরে তাকায়ও না, আলগোছে সিগারেটটা ফেলে দেয় শুধু। শুনুন। রিভলভারটা আদিলের আঙ্গুলের ফাঁকে তুলছিল তখন। ডাক শুনে এ যাত্রায় হাত থামে। সে ফিরে তাকায়, রোজা নরম গতিতে হেঁটে আসছে তার দিকে। পরনে একটা সিল্কের পাতলা নাইট গাউন, ফর্সা মসৃণ শরীরে মিশে আছে। ওপরে একটা চাদর জড়িয়ে রেখেছে। যখন হাটে গাউনটা ঠিক কি চমৎকারভাবে যে তোলে। চুলগুলো বেনুনিতে বাধ্যভাবে বাঁধা হলেও সামনেরগুলো চোখমুখের খুব কাছে উঠছে। রোজা আস্তে করে ওগুলোকে কানের পেছনে গুঁজে নিচ্ছে। কথা ছিল। ইতিমধ্যে শান্ত এলেন, ওরা কিছুটা দূরে সরে গিয়ে ঘুরে দাঁড়িয়েছে। আদিল একধানে আপাদমস্তক রোজাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। রোজার হাসপাস লাজ পাড়িয়ে অবশেষে গম্ভীর মুখে বলে, শুনছি। রোজা আর চোখে তাকালো রিভলভারটার দিকে। যতবার ওর দৃষ্টি ওটাই পড়েছে, হৃদয় ধরপড়িয়ে উঠেছে। গলা কাটা মুরগির মতো ছটপট করেছে প্রাণ পাখি। কি ভয়ঙ্কর, নিজেকে ওই দৃশ্য স্বাভাবিক রাখাটাই কেমন দুঃসাধ্যের মতো। বলেছিলেন কোথাও একটা যাবেন, কতদিন থাকবেন? ওই সময়টুকু আমি আমার বাসায় থাকতে চাই। আদিল মুহূর্তে উঠে দাঁড়ায়, রোজা সতর্ক হয়। তবে আদিলকে অমনভাবে কদম বাড়াতে দেখেও আজ আর পেছালো না। জেদ নিয়ে চেয়ে থাকলো। নিজের বাড়িকে ও নিজের বাড়ি বলতে পারবে না, অবশ্যই বলবে, 100 বার বলবে। আদিল একদম কাছে এসে দাঁড়ায়, দূরত্ব ঘুচিয়ে কণ্ঠে নামিয়ে বলে, কি চাও? আমি লোকজন পাঠিয়ে ওই বাড়িটা ভেঙে গুড়িয়ে ফেলি, মিশিয়ে দেই? রোজা আটকে ওঠে, অবিশ্বাস্য ভাষা সুন্দর চোখে দুটোতে চেয়ে আদিল আউড়ে যায়। ডোন্ট টেস্ট মাই পেশেন্স, মিসেস আদিল। একই কথা বারবার দ্বিতীয়বার রিপিট করতে হলে কিন্তু ভিন্নভাবে জানাবো, পদ্ধতিটা পছন্দ হবে না। একটা মানুষ এতটা অমানবিক হয় কিভাবে? এত নিষ্ঠুর? রোজা চোখ বন্ধ করে রাগটুকু গিলে নিয়ে দুকদম পেছল। এবারে বিরক্তি চোখে চেয়ে নিজেকে শুধায়ে বলল, বাবার বাড়িতে থাকতে চাই। আদিল পুনরায় কদম বাড়ালো, দূরত্ব কুচিয়ে ফেল চোখের পলকে। রোজা দ্রুত পিছিয়ে যেতে চাইলে পুরুষালী রুক্ষ হাতে টান পড়ে তার পাতলা কোমরটাই। মনে হলো ভেঙে গুড়িয়ে দেবে কোমরটা। নিজে শক্তপোক্ত বুকের সাথে দম বন্ধ হয়ে মেরে ফেলার মতো করে চেপে ধরল। অগ্রাহ্য করলো রোজার অস্থিরতা। ফাঁকা হাতে থুতনিটুকু ধরে মাথা উঁচু করিয়ে চোখে চোখ রেখে বাধ্য করলো আদিল। তার ধূসর চোখের ওই কারো দৃষ্টিতে রোজা বেশিক্ষণ চেয়ে থাকতে পারে না। অদ্ভুত এক ভয় অস্থিরতা চেপে ধরে। অশান্ত হয় হৃদয়। দৃষ্টি ফিরিয়ে আনতেই আদিলের আদেশ পড়ে, তাকাও, আমার চোখে তাকাও রোজ। রোজা তাকাই না, ছাড়া পেতে ছটপট করে ওঠে। পর মুহূর্তেই থুতনিতে আদিলের হাতের দৃঢ়টায় চোখ ভিজে ওঠে ওর। ছলছল চোখে যখন তাকাই ততক্ষণে আদিল অধৈর্য হয়ে পড়েছে। মাথাটা নুইয়ে রোজার মুখের কাছে এসেছে, নাকে নাক স্পর্শ করে। ইঞ্চিখানেক মাথা বাড়াতেই ঠোঁটে ঠোঁট চোবে। তার ফেলা ঘন ঘন তপ্ত শ্বাস পড়ে রোজার ঠোঁটের ওপরে। আমি যেখানে যাব তুমিও সেখানেই যাবে। আমি এই মুহূর্তে মরে গেলে তোমাকে নিয়ে সাথে নিয়েই মরবো। ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না। আমার থেকে এই জন্মে তোমার নিস্তার নেই।
বাহুডোরে আটকে থাকা রোজার শরীরটা কেঁপে ওঠে ঠকঠক করে। ধরপড় করে হৃৎপিণ্ড কেমন এক বিশ্রীর তীক্ষ্ণতম অনুভূতিতে ভেসে চোখজোড়া বন্ধ করে রাখে শক্ত করে। নিভু গলায় আওড়ে বলে, কেন করেন এমন? আদিল আরও ঘনিষ্ঠভাবে জড়িয়ে নেয় পাতলা শরীরটা। নিজের মধ্যে মিশিয়ে ফেলতে চাইল। চোয়াল ছেড়ে চুল এলোমেলো চুলগুলো কানে পেছনে নরমভাবে গুছিয়ে দিতে দিতে গম্ভীর স্বরে বলল, শোনার সাহস আছে? সহ্য করতে পারবে? তোমাকে পাবার জন্য আমি কোন পর্যায়ে চলে যেতে পারি তার ধারণাও তুমি সইতে পারবে না, মানতে পারবে না। রোজা দম বন্ধ হয়ে আসে ও চমকে চোখ মেলে তাকাতেই চোখ জোড়া রক্তিম হিংস্র দৃষ্টিতে আটকা পড়ে যায়। নিজের অজান্তেই চোখের জল গাল ভিজে ওঠে। আদিল মুহূর্তেই হামলে পড়ে, রুক্ষভাবে চোখের পলকে শুষে নিল চোখের জলটুকু। রোজা ছটপটিয়ে চোখ বন্ধ করে, দু হাতে সরাতে চাইল চওড়া বুক। আদিল এক পর্যায়ে নিজেই ছেড়ে দিল, সরে এলো। ঘুরে পুনরায় চেয়ারে বসতে বসতে বলল নির্জীব কণ্ঠে, আগামীকাল রওনা হব, যা যা প্রয়োজন প্যাক করে নিও। রোজা আর দাঁড়ালো না, তাকালো না। ফোন চাওয়ার সাহসটুকুও যেন আর অবশিষ্ট নেই। সিংহ তাড়া করেছে এমনভাবে দ্রুতকদমে ভেতরে ছুটে গেল। আদিল তাকিয়ে থাকলো ওই যাওয়ার পথেই। ক্লান্ত দুয়ারের পাশেই দম বন্ধ করে দাঁড়িয়ে আছে, দৃষ্টি নোয়ানো ওর। শান্ত দেখল বসের গম্ভীর মুখ, শুনেছে বসের শেষের কথাটুকু। পরশু রওনা দিবে তারা। আনন্দে শান্তর ভেতরটা রীতিমতো কাঁপছে। সে এমন আশা রাখার দুঃসাহসও যে করেনি, শুধু অনুরোধটুকু করতে চেয়েছিল, বিপরীতে না শোনার জন্য নিজেকে প্রস্তুত রেখেছিল। সেই সুদূর রাজপুত্রকে তার বিয়ে খাবে বস। এতটা গুরুত্বপূর্ণ লোক নিজেকে কখনো মনে করেনি, কিন্তু আশেপাশে সবাই বলতো শান্ত ভীষণ কাছের কেউ। বস অনেক অনেক গুরুত্ব দেয়, ছোট ভাইয়ের মতো মনে করে। তা সবসময় হেসে উড়িয়েছে শান্ত, তেমন আজকারা দেয়নি ওসব চিন্তা ভাবনায়। আচ্ছা, কতগুলো বছর ধরে শান্ত বসের পাছে? 10-12 নাকি আরও বেশি? শান্ত তখন যে ভীষণ ছোট ছিল। কত বছর ছিল যেন? এই 12 সম্ভবত। আর তার বসের এই 17। বস তো আর 5 বছরে মাত্র বড়। ওই সময় এসে শান্ত এক যুবক দেখেছে, পরিষ্কার এক যুবক। কাল যে এই দুনিয়াটা তখনও ছুঁতে পারেনি যাকে। স্কুল থেকে ফিরে তখনও যে মায়ের আঁচল টেনে ধরে থাকতো, আবদার করতো, বায়না ধরতো। শান্ত চোখের পাতায় হঠাৎ করে ভেসে ওঠে তার জীবনের সবচেয়ে হৃদয় বিতারক দৃশ্যটুকু। ভাষা ভাষা সাদা কালো ওসব এখন। গোটা মির্জাবাড়ি জুড়ে সেদিন পুলিশ দিয়ে ভর্তি। এমপি থেকে মন্ত্রী সবার আগ্রহ তখন এই বাড়িতেই। প্রবল বৃষ্টির মধ্যেও সাগরের স্রোতের মতো সকল রাজনীতিবিদ উচ্চ বংশের মানুষজনের যাতায়াত। বাড়ির সামনে দুটো খাটিয়া পাশাপাশি রাখা, লাশের গা সাদা কাপড়ে ঢাকা, তাজা রক্ত ভেসে উঠেছে সাদা কাপড়ে। সেই দৃশ্য আজ শান্তও ভুলতে পারে না। তার বসের আহাজারি, স্কুল থেকে হাস্যোজ্জ্বল মুখে ফেরা যুবকের আর্তচিৎকার আজও প্রায়শই তার ঘুমে ভাঙিয়ে দেয়। ওই আর্তচিৎকার, ওই ভাঙা কণ্ঠের কান্নার শব্দ আজও ওর বুকের ভেতরটা ক্ষত বিক্ষত করে ফেলে। ওই দিনের পর তো সবটা পরিবর্তন হয়ে গেল। শখ রাজপুর, বাংলাদেশের ভীষণ ভিতরের এক সেকালের গ্রাম, যেখানে চলে না আইন শাসন, পড়ে না মন্ত্রণালয়ের দৃষ্টি। পুরোটা গ্রাম জুড়ে তখনও জমিদারদের শাসন চলেছে। গ্রামটা বর্তমান জমিদার নাসির শিকদার। শিকদার বংশ এই প্রথম জমিদার পদ পেয়েছে। তার কারণেও আছে, তারা বংশগত শাসক নয়, কোনো দাপুটে খানদান নয়, বরং ছোট ভাইয়ের একমাত্র ছেলে দাপুটে তারা আজ এই অবস্থানে আছেন। এই গ্রামে সেই বিশাল হাসপাতাল, স্কুল, কলেজ আছে, সব শহরে এক নামকরা শিল্পপতির করে দেওয়া। এখানকার সব পরিষ্কার ইট পাথরের রাস্তাও তার করে দেওয়া। এই লোক হয়তো কাজ করে, তাই ভাইপো শান্ত শিকদার। বডিগার্ড, চেয়ে কাছের বডিগার্ড। সেই থেকে এই নামের এখন শিকদারের শাসন। এক রকমের মান্যগণ্য করা হয় তাদের। গ্রামে সব কিছুতেই তাদের মতামত আবশ্যক। নর্থ নদীর গা ঘেঁষে দাঁড়ানো জমিদারি বাড়িটাই শিকদারদের। তারা 4 ভাই 4 বোন, বোনেরা সব বিবাহিত। আশেপাশে তাদের শ্বশুরবাড়ি। তারা 4 ভাই এই বিশাল 4 তলা পুরনো আমলের বাড়িটাতেই থাকেন। আজ বাড়ি জুড়ে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। চাপা গুঞ্জন বেয়ে যাচ্ছে দিনের আলো বাড়ার সাথে সাথে। জব্বার শিকদার বড় ভাইদের টানে নিয়ে দুটো ভাই আলাপে বসেছেন। তাদের এমন চাপা আলাপের মধ্যেই হাজির হন বাহাদুর হাওলাদার। বড়লোক। সকাল থেকে শিকদার বাড়িতে এই নিয়ে 4 বার এলেন। প্রত্যেকবার গিয়ে ফিরেছে শিকদারদের না পেয়ে। এবারে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়লেন। দ্রুত এগিয়ে এসে বসলেন ফাঁকা চেয়ারের। শান্ত নাকি আইতাছে? ওর নাকি সাথে ওই প্রভাবশালী লোকও আইব? হাসান নাকি? বাহাদুর হাওলাদার ওই বাড়ির বড় মেয়ের জামাই। হাওলাদার বাড়িটাও কাছে, 5 মিনিটের রাস্তা। জব্বার সাহেব গম্ভীর মুখে মাথা দুলিয়ে বলেন, কইল তো কাইলি আয়সা পৌঁছাবো। বাহাদুর সাহেব অবিশ্বাস্য নিয়ে চাপা গলায় বললেন, আমার তো বিশ্বাসই হয় না শান্ত আয়সা ওই ঝুমুরাই বিয়া করতেছে। শহরে কত বড়লোক ঘরের মাইয়ারা আছে না জব্বার ভাই? আপনি কোন? শান্ত দেখতে শুনতে কম রাজপুত্রের মতন দেখায়।
জব্বার সাহেব চোখ মুখ কুঁচকে ফেলেন। বরাবরই তিনি ছোট বোনের এই মেয়েকে ভীষণ স্নেহ করেন, পারেন না নিজের কাছেই রাখতে। এই ধরনের কথা তার ভালো লাগে না। অন্যদিকে লুৎফা শিকদার দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমারও তেমন একটা ইচ্ছা নাই, কিন্তু আমাকে পোলা তো ঝুমুর বলতেই অজ্ঞান। মায়াও হাতের কাছে বড় হয়েছে, লক্ষ্মী মাইয়া, মেনে নিতে তাই আপত্তিও নাই। মাথা তোলালেন নাসির শিকদার, বললেন, ঝুমুর কোথায়? ওরে এই বাড়িতে আনাও, শান্ত আয়সাই দেখবার চাইব। জব্বার সাহেব শব্দ করে হেসে ফেললেন, বললেন, মাইয়াডে কি কইছে কে জানে, পোলা আমার সেই খ্যাপা আসে নাকি, ওরে মারবো এই জন্য মাইয়া এই বাড়ির আশেপাশেও ঘাসে না, ভয় পাইতাছে। লুৎফা সাহেব বললেন, নাসমারে বইল ওর জামাই নিয়া বাড়িতে আইতে, বিয়ের সাথে এইখান থেকেই হইব। ওদের টাকা পয়সা খরচ করতে নিষেধ করছে শান্ত, পরে পোলা ঝামেলা করব। ঝুমুর রাইহানের বড় আদরের মাইয়া, চোখে হারাই, ওই রাজি হইব না মাইয়ার বিয়েতে খরচ করবার। জব্বার সাহেব ইতিমধ্যে স্ত্রীকে ডেকে আদেশ করেছেন কাজের লোকদের নিয়ে দোতলায় ওই আলিশান ঘরে ধোয়া মোছার কাজ শুরু করতে। ওই ঘরে কিছুদিন সবকিছু চকচকে চাই, সবকিছু নতুন চাই। কবুতরের উড়ৌড়ি বারান্দা জুড়ে পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। সেসবের মধ্যে দিয়ে ছোট মেয়েলি বদনে ভীষণ গড়োয়াটের স্কার্ট ফতুয়া একটা ওড়না মাথায় টানা ছিল, যা আপাতত পরে আছে কাঁধে। নুপুরের আওয়াজে দেওয়ালে ভেসে ভেসে বেঁচাচ্ছে। রাইহান সেই আওয়াজে হাসেন, হাতের পত্রিকা রেখে ফিরে তাকান। ঝুমুর এসে দাঁড়িয়েছে দেওয়ালের পেছনে, কাজল রঙা চোখজোড়া বের করে রেখেছে কেবলই। রাইহান সাহেব ডাকেন, কি আহো মা? ঝুমুর লাজে এগোতে পারে না, দাঁড়িয়েই থাকে। রাহান সাহেব বলতে বলতে হাসেন, আম্মা আপনিই ঠিক, আমিই ভুল। আইতাছে আপনার রাজপুত্রর আপনারে বিয়া করতে। ঝুমুর শক্ত করে বুঝে ফেলে চোখ জোড়া, পুরো দুনিয়া দুলে উঠল ওর। আস্তে করে একটা শব্দ আওড়াতে পারে শুধু, কখন? আগামীকাল, খবর দিয়া গেছে নাসির ভাই। ঝুমুর তখনই ছুটে ভেতরে চলে গেল, তার হাস্যোজ্জ্বল কণ্ঠের পুরো বাড়ি ভেসে বেড়ালো। তুমি কি আসলেই আমার বাবা? না, তুমি বাবা নামের কলঙ্ক তুমি। আলমগীর সহায়তা করে হাত উঠালেন চোখের পলকে। শক্তপোক্ত সেই জ্বরের ভার সামলাতে না পেরে টি টেবিলের ওপরে ছিটকে পড়ল রিনা। ফর্সা গালটা লাল হয়ে গেল মুহূর্তেই। ও হিংস্র বাঘিনীর মতো মাথা তুলতেই দ্বিতীয় দফায় কাঁপতে কাঁপতে জ্বর মারলেন আলমগীর সাহেব। রিনা চিৎকার করে ওঠেন, আমাকে বাঁচতে না দিলে আমিও তোমাকে বাঁচতে দেব না চ্যাট। আলমগীর সাহেব চেঁকিয়ে ওঠেন, কিভাবে বাঁচতে চাস? আদিল মির্জা দাসী হয়ে যোগ্যতা তো হলো না, নিজের মায়ের ফেলানোর সুযোগ তো দিয়েছিলাম। মেয়েটাও তো তোকে চেনেই না, জানেও না ওর মা আছে, যে বেঁচে আছে। রিনা চিৎকার করে যায় সমানে, তুমি দিয়েছো আমাকে চিনতে? আমার জীবন তুমি নষ্ট করেছো, তুমি আমার সব কেড়ে নিয়েছো তুমি। একদোলা থুতু ফেললেন আলমগীর সাহেব। আমি? সোবান চৌধুরীকে বিয়ে করতে চাইলো কে? কে এসে বলেছিল সে রাতে মন্ত্রীর বউ হতে চাই, উচ্চ পর্যায়ে যেতে চাই? রিনা থমকে গেল, দু চোখ ভরে এলো ওর। বসে পড়ল ঝলমলে টাইলসের মেঝেতে। আলমগীর সাহেব বলে গেলেন তখনও, এখন এমন আহ্লাদ কইরা মাথা খাস না রিনা, পুরো গেমটাই নষ্ট হইতাছে। আমার এত এত টাকা, বইরার ফেলে যাওয়া সম্পত্তি আমাদের হওয়া চাই, আমাদের। রিনা ক্লান্ত চোখে তাকালো। হঠাৎ হাঁটুতে হেঁটে গিয়ে আষ্টাপৃষ্টা জড়িয়ে ধরল। তা জোড়া বাবার স্পষ্ট করুণ আকুতি করে বলল, কেমন ড্যাড? তুমি যা বলবে আমি করব। আমার আদিলকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার মেয়েকে ফিরিয়ে দাও, আমার সংসার ফিরিয়ে দাও ড্যাড। আলমগীর সওদাগর চোখ বুঝলেন, চুপ থাকলেন কিছুক্ষণ। নীরবতা ভাঙল তার অন্যরকম কণ্ঠে, সম্ভব না। আদিলকে দুর্বল করতে পারলেই সম্ভব। দুর্বল? ওটাকে তলাতে হবে, তাহলেই সম্ভব। বাধ্য হবে আমাদের। রিনা মাথা দেয়, যা বলবে আমি করব। আগে ওই মেয়েকে সরাও, আমি হিংসায় জ্বলে যাচ্ছি, আমি শেষ হয়ে যাচ্ছি। আলমগীর সাহেব দুহাতে মেয়েকে ধরে উঠালেন, চোখে চোখ রেখে দীর্ঘ গলায় বললেন, সরিয়ে দেব, সব হবে। তুই চৌধুরীর বাড়িতে ফের, সম্পত্তি আমাদের চাই রিনা, এই মুহূর্তে হাল ছাড়লে চলবে না। রিনা দুই হাতে চোখ মুখ মুছল, আওড়ালো, লোক পাঠাও, আমি ওই মেয়েকে মৃত চাই। আমার আদিল আমার মেয়ের পাশে যে আসবে আমি ওকে পৃথিবী থেকে চিরতরের জন্য মুছে দেব। শান্ত হ, রেডি হয়ে চৌধুরী বাড়িতে যা, পরিস্থিতি অনুকূলে আন। রিনার চোখে মুখে হিংস্রতা ফুটে উঠল, সিঁড়ি বেয়ে চলে গেল ওপরে। আলমগীর সওদাগর তখনই ইশারা করলেন শাহাদতে। ফোনটা বাড়িয়ে দিতে দিতে হঠাৎ করে বলল, বস নৈবত্যকে একটা ব্যাপারে না জানালে ভালো হয়, ওকে বাহিরের কাছে এখানে আপাতত। আশ্চর্যজনকভাবে আজ আর তাকে গেলেন না, তর্কে গেলেন না আলমগীর সাহেব। ফোনটা নিয়ে দ্রুত কল লাগালেন। ওপাশ থেকে যেন কলের অপেক্ষাতেই ছিল। এক রিঙে কল রিসিভ হলো। আলমগীর সাহেব রাতের আধারের মতো নিবু গলায় বললেন, রেওয়াজ, রিক্সটা নেব, লোকজন পাঠাও। শহরের কোলাহলপূর্ণ সড়ক পথের বুক চিরে ধেয়ে চলা একই রঙের গাড়িগুলোর গর্জনে কেঁপে উঠল ভূমি চারিপাশ। কম করে হলেও 9টা গাড়ি দ্রুত বেগে ছুটে চলেছে ধুলোবালি পিষে। গাড়ির কর্কশ শব্দে কান থেকে এলো পথযাত্রীদের। ভয় ছিটিয়ে গেল তাদের দেহ। হঠাৎ পেছন থেকে এতগুলো গাড়িকে অতিক্রম করে সামনে ছুটে এলো কাওয়াসাকি নিনজা H2R নামের বাইকটি।
তাৎক্ষণিক পাশের গাড়ির সাথে প্রায় ছুঁই ছুঁই অবস্থা হয়েও হলো না। পর মুহূর্তে অ্যাক্সিডেন্টে গড়িয়ে সামনে চলে গেল বাইকটা। শান্ত অতি বেগে ছুটতে ছুটতে বাইকের এক্সেলেটর ঘোরাতে নিয়েই ফিরে তাকালো। হেলমেটের বাইজোর উঠানো, চোখ দুটো দেখা যাচ্ছে। ও এক হাতের 2 আঙ্গুলে কপালে ঠেকিয়ে ইশারা করে বাইকের বেগ আরও বাড়ালো। বাতাসের সাথে পাল্লা দিয়ে মিশে গেল পুরো। চোখের পলকে চোখের আড়াল হয়ে এলো বাইকটা। শহরের অলিগলি পিষে ছুটল নিজের গন্তব্যের উদ্দেশ্যে। বেপরোয়া সেই বাইকের গতির সাথে পাল্লা দেবার সামর্থ্য কারো নেই যেন। সামনের প্রত্যেকটা যানবাহন অতিক্রম করে ছোট শান্তর চোখ মুখে এ যাত্রায় ঢাকা। হেলমেটের ভাইজর নামানো। কয়েকটা ঘন্টার পর শান্তর অতিবেগের রাইটারের কাছে মাত্র 2 ঘন্টা 20 মিনিট ছুঁই ছুঁই। সামনে রাজপুতের সাইনবোর্ডের ঠিক ওপরে হেলে আছে রক্তিম সূর্যটা। শান্ত বাইকের গতিতে বাতাসের জোর বাড়ে, তাতে নড়ে ওঠে সাইনবোর্ড। ধুলো বালিতে সবটা ধোয়ার মতো আধার হয়। সেই আধার ভেদ করে গ্রামটাকে চেনা পরিচিত অলিতে গলিতে ঢুকে বাইকটা। শান্ত বাইক চালাতে চালাতে খুলে ফেলে হেলমেট। প্রাণ ভরে শ্বাস নাই ও। ব্যস্ত ভঙ্গিতে তাকালো আশেপাশে। বছরেও গ্রামে পা পড়ে না। অদূরে জাপানি দোকানগুলোর সব ওখান প্রায় দলবল নিয়ে দাঁড়িয়েছিলেন জব্বার শিকদার। দিয়ে আসা বাইকটা দেখে হইচই পড়ে গেল তাদের মধ্যে। জব্বার সাহেব দ্রুত মুখের পানটা পাশে ফেলে দিলেন। তড়িঘড়ি করে লুঙ্গিটা উঁচিয়ে কদম বাড়ালেন সামনে। ভদ্রলোকের মুখে জুড়ে গর্ব, প্রাঞ্চল হাসির স্পর্শ। শান্ত সোজা বাইকটা থামালো জব্বার সাহেবের পাশে। বাইক সাউন্ড স্ট্যান্ডে দাঁড় করিয়ে নেমে আসে বাবাকে এক হাতে জড়িয়ে ধরল। জব্বার সাহেব তখনও আবেগপ্রবণ হয়ে আছেন। গতকাল দেখেন না ছেলেকে। কেমন আছো আপ্পা? শুকাইয়া গেছো কেমন? নাসির শিকদার পেছনেই ছিলেন। ভাইপোতের অমন তাকড়া নিয়মিত ব্যায়াম করার সুঠাম দেহ দেখে বাঁকা চোখে তাকালেন ছোট ভাইয়ের দিকে। মানুষের চোখে নাকি গরুর? কোন দিক দিয়ে এদের শুকনো লাগছে? শান্ত শব্দ করে হেসে ফেলে চাচার এমন প্রতিক্রিয়া দেখে বলে, ভালো আছি আপ্পা, তুমি কেমন আছো? মা কেমন আছে? জব্বার সাহেব তখনও ছেলেকে ভালোভাবে দেখতে ব্যস্ত আছেন। গতবার শান্ত এসেছিল ডান পায়ে বড় জখম নিয়ে। যতবারই আসে শরীরের কোথাও না কোথাও জখম থাকবেই ছেলেটার। তাই ভালোভাবে দেখছিল। ব্যস্ত হয়ে বললেন, সবাই ভালো আছে। শান্ত তাকালো চাচাদের দিকে, কদম বাড়িয়ে এক এক করে জড়িয়ে ধরলো, সালাম জানালো। লুৎফর সাহেব চাপড়ে দিলেন ভাইপোর কাঁধে, মুখ ফুলিয়ে বললেন, আমার গর্ব, আমার সিংহ। শান্ত হাসে। ওই প্রফুল্ল দৃষ্টি হঠাৎই পরে সামনে। মুখটা চুপসে যায় অমনি। বাবা চাচাদের সাঙ্গপাকদের হাতে ক্যাটক্যাট গাঁদা ফুলের মালা। বিহ্বল হয়ে প্রশ্ন করে, এসব কার জন্য? নাসির সাহেব প্রসন্ন হেসে বলেন, কার জন্য আবার? বসের জন্য। ও হ্যাঁ, কিরে বাপজান, বস কইল? বলতে বলতে সবাই ঘাড় পাকিয়ে আশেপাশে তাকালো। শান্ত কিছুক্ষণ থম মেরে রইল। আশ্চর্য চোখে দেখলো বাবা চাচাদের ভীষণ আকুল চোখমুখ। বাকি শো আগে আগে এসেছে, নইলে এই রাজপুতের মাটি রক্তে ভাসিয়ে দিত আদিল মির্জা। সর্বনাশ। শান্ত হাসপাস করে আদেশ করলো ছেলে পুলেদের উদ্দেশ্যে, এইগুলোরে দ্রুত নদীতে ভাসা, চোখের সামনে থেকে সরা। জব্বার সাহেব আশ্চর্য হয়ে প্রশ্ন করেন, কেন আপা? আপ্যায়নের জন্য আনছি তাজা ফুল, দেখো না চকচক করতেছে। তোমার দাদি তো বাড়িতে প্লেট সাজাইছে আমাকে বংশের নিয়ম ধইরা। প্লেটে শরবত, মিষ্টি শান্ত হৃদয় থমকে ওঠে। ধর পড়িয়ে তাকে আর্তনাদ করে উঠল, আপা! লুৎফর সাহেব দ্রুত বলেন, কিরে, এগুলোতে কি বস রাখবেন? খুশি হইবে না? তার লইগাই তো এত আয়োজন। বাড়ি গেট সাজাইছি তো। সে ঢুকতে নিলে ফুল পরবো, ঝপঝপ করে তার ওপরে একটা গান বাজবো, তখন সাউন্ডবক্সটা এক্ষুনি গোছানবো যাইবো। বাহাদুর হাওলাদার তখন পেছন থেকে মাথাটা বের করে কতকত হয়ে বলেন, এ রে শান্ত, বসের কেমন গান পছন্দ? বসের সাথে কেটা কেটা আইতাছে? হে কি একাই রে? শান্ত ঢোকিল। সে তো ভুলে বসেছিল এই শিকদার বংশ একটা পাগলের কারখানা। ওর পুরো খানদানটাই পাগল। কল্পনা করলো ও ওই দৃশ্য যেখানে আদিল মির্জার মাথায় ফুল পড়েছে। শান্তর গায়ে কাটা দিয়ে উঠল। ও স্পষ্ট দেখছে আদিল মির্জা থমথমে চোখপুক, রক্তলাল দৃষ্টি, রিভলভার বের করে সোজা 10-12টা গুলি ছুড়েছে। শান্তর দ্রুত বড় চাচাকে বলল, চাচা কিছু করা লাগবে না, বাসায় চলো। ফুলটুল, বংশীয় প্লেট ওসব সরাও, সব কিছু থাকা চাই স্বাভাবিক। লুৎফর সাহেব সংকোচ করলেন, অমন বড় একজন মানুষ আইব, এই হেতু আপ্যায়ন করুম না, কেমন দেখায়? উনি আমাদের অকৃতজ্ঞ ভাববে না? শান্ত দীর্ঘশ্বাস পেল। বাবা চাচাদের বোঝানোর সুরে বলল, ভাববে না চাচা, ভাববে না। সব স্বাভাবিক চাই, যেমন রোজ থাকে। ঘণ্টাখানেকের মাথায় পৌঁছে যাবে তারা। চলো বাড়ি চলো, দেখি সব ঠিকঠাক আছে কিনা। কথাও আছে অনেক। বাহাদুর সাহেব মুখ কোমড়া করলেন, টানচে গলায় বললেন, ঠিকঠাক থাকবো না কেন? কত আলোচনা করা হয়েছে জানোস? শান্ত ভেতরে গম্ভীর শ্বাস ফেলল। এমন আলোচনা না করাই উত্তম। ওকে উপরে পাঠানোর জন্য আলোচনা বিষয়ে গেল গলায়। নির্ঘাত পাশে এলেন স্বপন। ওরা থাকলে বোধহয় আস্তে আস্তে মরতে যেত। আল্লাহ ওকে বাঁচিয়ে দিয়েছে এই যাত্রায়। আজ আগে আগে এসেছিল বলে একসাথে এলে কি অঘটনটাই না ঘটতো।
শিকদার বাড়ি ঘিরে ধরেছে আগ্রহী গ্রামবাসীরা, তাদের উৎসুক দৃষ্টি ভেতরে। গ্রাম জুড়ে একটাই চর্চা তখন ভেসে বেড়াচ্ছিল, শিকদার বাড়ির কাঁচামাটির উঠোন জুড়ে কবুতরের হাঁটাহাঁটি, পাখিদের উড়োউড়ি। দুপুরের সময় মস্ত বড় উঠোনে এসে থামলো রবিউল। কবিতরগুলো উড়ে পালালো, অনেকটা পথ দৌড়ে এসেছে বেচারা, এখনো জোরে জোরে শ্বাস নিচ্ছে। এই বাড়ির বিশ্বস্ত কাজের লোক ও বাড়ির আনাচে কানাচে ভেসে বেড়াচ্ছে ওর উচ্ছ্বাস নিয়ে চিৎকার করে বলা কথাটুকু। ভাইজান আইয়া পড়ছে। বারান্দায় ছুটে এসে তাকালো, ঝুমুরের শরীরটা সঙ্গে সঙ্গে দোতলায় পিলারের আড়ালে থমকালো। বাতাসে তুলল ওর স্কার্ট, মাথায় ওড়নাটা খসে পড়ে গেল। নিজেকে আরও লুকিয়ে রাখলো কেমন, মিশে দাঁড়ালো পিলারের সাথে। বুকের ওঠানামার গতি দ্রুত বেশ। মাথাটা পাড়িয়ে আড়ে আড়ে তাকালো, ক্রমান্বয়ে শব্দ করে ওর হৃৎপিণ্ড। ওর এমন অবস্থা দেখে হেসে পেল এই বাড়ির মেয়েরা। সুপ্তি ঠোঁটে ঠোঁট টিপে কাঁতে কাঁতে ছুঁয়ে আওড়ালো, এখন থেকেই ডাকবো না কি ভাবি? যমনের লজ্জা পারল, আকাঙ্ক্ষা আকাশ ঠুলো, চোখ মুখ বুজে রাখলো শক্ত করে। জবাব দিতে পারল না ও। তখনই নিচ থেকে ভেসে এলো কান্নার শব্দ। খালা কাঁদছেন? তার মানে? যমন তৃষ্ণাত্ম প্রতীকের মতো আকুলে দৃষ্টিতে তাকালো নিচে। সবার সামনে শত দরজার কাছে দাঁড়ানো লম্বা চওড়া সুদর্শন পুরুষটাকে পলকহীন চোখে দেখল। চোখজোড়া ভিজে গেল তাৎক্ষণিক, গালজোড়া ভেসে গেল জলে। ইতিমধ্যে বাড়ির সবগুলো মেয়ে দৌড়ে নামছে নিচের উদ্দেশ্যে। ওদের চেঁচামেচিতে প্রাণ ফিরে পেল যেন বাড়িটা। অথচ ঝুমুরের পা জোড়া নড়ল না, চোখের পলক পড়ল না। হঠাৎ শান্ত মাথা তুলে তাকাতেই ও সরে গেল। কান্না করতে করতে নিঃশব্দে হাসলো। অনেকটা সময় পরে যখন মাথাটা অল্প বাড়িয়ে শুধু কাজল রাঙা চোখ বের করে তাকালো, অমনি একজোড়া দীর্ঘ রাগঢাক বাতিত গম্ভীর চোখের দৃষ্টিতে দৃষ্টি মিলে গেল। শ্বাস গলায় আটকে গেল ঝুমুরের। মুহূর্তেই চোখজোড়া বুঝে ফেলল। মাথাটা দ্রুতগতিতে সরিয়ে এনে মেশালো পিলারের সাথে। আয়েশা বেগম কেঁদে কেটে অস্থির হয়ে আছেন। ছেলেকে দু হাতে জড়িয়ে ধরে রাখেন শান্ত। শান্ত চটপট মায়ের কপালে ঠোঁট ছুঁয়েছে, মাথা বুলিয়ে বেশ অনেক কিছুই বলে শান্ত করতে চাচ্ছে। অথচ চোখে মুখে জুড়ে প্রশান্তি। জব্বার সাহেব আস্তে করে বলেন এ যাত্রায়, হইল তো, এবার থামো, পোলাটারে ঢুকবার দাও। ব্যস্তভাবে আঁচলে চোখ মুখ মুছে হাসেন আয়েশা বেগম। ছেলেকে নিয়ে কদম বাড়াতে বাড়াতে চারিপাশে চেয়ে বলে, ঝুমুর কই? সুপ্তি হেসে দোতলায় ইশারা করে বলে, লুকিয়ে আছে ওই যে। হেসে অসহায়ভাবে মাথা নাড়ান ভদ্র মহিলা আওড়ান। মাহিয়ারা এত লাজুক। শান্ত আর তাকালো না, সোজা ঢুকলো ভেতরে। ব্যস্ত কদমে এসে দাঁড়ালো বসবার ঘরে। কাঠের সোফায় বসে আছেন জাহানারা বেগম। বয়সটা এখন আর ধরাপাতা নেই, তবে সম্ভবত 70 ছুঁয়েছে। কোমর বেঁকে গিয়েছে, দাঁড়াতে বেশ হিমশিম খেতে হচ্ছে। তবে একটা লাঠির সাহায্যে এখনও বেশ নিজে নিজে চলতে পারেন। এতদিন পর নাতিকে দেখতেই তার চোখ জোড়া সামান্য ভরে আসে। হাত দুটো মেলাতেই শান্ত পাশে বসে জড়িয়ে ধরল দাদিকে। ইতিমধ্যে বসবার ঘর জুড়ে এই বাড়ির প্রত্যেকটি সদস্য উপস্থিত, এমনকি শান্তর ফুপি ফুপাসহ ফুপাতো ভাই বোনেরাও। সামনে নাসির শিকদার বসেছেন, পাশে জব্বার সাহেব, লুৎফর সাহেব আর রেদওয়ান সাহেব। আয়েশা বেগম টেবিলের ওপরে রাখেন ট্রেটা। শান্ত শরবতের গ্লাসটা তুলে নিল, একটানে শেষ করে অবশেষে তাকালো বাবা চাচাদের দিকে। নাসির সাহেব ফিসফিস করে বলেন, 3 তলা পুরোটা ফাঁকা করাইছি, পরিষ্কার করাইছি, সব নতুন। হ্যাঁ রে বাপজান, তোর বসের সাথে আর কে আইতাছে? বাচ্চাটা। শান্তর ভীষণ গভীর মুখেই বলে, বস ম্যাডাম আর প্রিন্সেস আসলেন। আর পর জাফর সাহেব আশ্চর্য হয়ে গেলেন। ম্যাডাম? শান্ত আস্তে করে বলে, বস বিয়ে করেছেন। নাসির সাহেব মাথা দুলালেন, চেয়ে থাকলেন। শান্ত বলে গেল, এখানে সবাই উপস্থিত আছে, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, নিজেদের সীমার মধ্যে থাকার চেষ্টা করা যেন হয়। 3 তলায় যাওয়া নিষিদ্ধ ততদিন যতদিন আমার বস এই বাড়িতে আছেন। নাসির সাহেব দ্রুত মাথা তুলালেন। ব্যাপারটা কতটুকু গুরুত্বপূর্ণ তিনি বুঝতে পারছেন না। কখনো দেখেননি এই আদিল মির্জাকে, তবে যতটুকু শুনেছেন জেনেছেন তাতে ধারণা আছে ভালো। শান্ত ঘড়ির দিকে তাকালো, এক্ষুনি কানে ভাসলো এক উচ্চ গাড়ির তীব্র শব্দ। এত দ্রুত পৌঁছে গেল। পুনরায় উঠল হাঁটাচলা করা কবুতরদের আতঙ্কে উড়াহুড়ি শব্দ ভেদ করে শোনা গেল গাড়ির কর্কশ শব্দ। গাড়িগুলো সারিবদ্ধভাবে থেমেছে শিকদার বাড়ির ভেতরে। বেশ দাম্ভিকতার সাথে ইতিমধ্যে কালো পোশাক বডিগার্ডস দিয়ে ভরে উঠেছে পুরো জায়গাটা। দরজায় পাহারাদাররা হয়ে দাঁড়িয়েছে দ্রুত ক্লান্ত। এলেন সতর্ক চোখে চারিপাশটা দেখে নিচ্ছে। স্বপন ইতিমধ্যে হাঁটছে জায়গাটা জুড়ে। এমন দৃশ্য হতবাক শিকদার বাড়ির সকলে। এতক্ষণ যাবৎ আগ্রহী সবাই সিটিয়ে গিয়েছে, কারো রার শব্দ নেই, কোনো অস্তিত্বই নেই যেন। শান্ত দ্রুত এসে দাঁড়িয়েছে একদম মধ্যের বড় কালো গাড়িটার সামনে। খুলে ধরল দরজাটা। আদিল বেরিয়ে এলো সাথে সাথে। ধূসর চোখের কঠিন দৃষ্টি ঘুরল চারিপাশটা জুড়ে। দৃষ্টি ঘুরিয়ে যখন শান্তর ওপর পড়ল, শান্ত ডাকলো আস্তে করে, বস। আদিল মাথা তুলিয়ে ফিরে তাকালো গাড়ির ভেতরে। শান্ত তখনও দরজা মেলে ধরে রেখেছে। রীতি চঞ্চল কদমে বেরিয়ে বড় বড় চোখে চারপাশটা দেখছে। ভীষণ সুন্দর সিল্কের ফ্রক পরে আছে, পায়ে শুভ্র রঙের স্লিপার বুটস। চুলটা চমৎকার এক হেয়ার স্টাইলে বাঁধা, উদ্দুলের মতো লাগছে দেখতে। শান্তকে দেখি বাচ্চাটা বলে, বডিগার্ড আঙ্কেল, মম বলেছে
আমরা তোমার বিয়ে খেতে এসেছি তোমার, কিন্তু তুমি কি বিয়ে করেছ? শান্তর মুখে হাসি ধরে না। ও সাহস করে দুহাত পাড়াতেই রীতি কলে উঠে গেল, গলা জড়িয়ে ধরলো দুহাতে। জবাবের আশায় চেয়েই থাকলো। শান্ত হেসে বলল, হ্যাঁ। রীতি কৌতূহল থামলো না। কাকে বিয়ে করছো তুমি? হোয়ার ইজ শি? প্রিন্সেস কি দেখা করতে চাচ্ছে? আই ওয়ান্ট সি হার। শান্ত জবাব দিতে দিতে আর চোখে দেখলো বসের শক্ত মুখ। বেশ নারাজ লাগছে তাকে। গাড়ির ভেতরে থাকা নারী তখনও বের হয়নি। আবারও জবাটা চালিয়েছে নাকি ম্যাডাম? শান্ত দ্রুত রীতিকে নিয়ে সরে গেল। আদরের দুয়ারে এতগুলো মানুষ থেকে রীতি আগ্রহ হয়ে প্রশ্ন করেই গেল, ওরা কারা বডিগার্ড আঙ্কেল? শান্ত তাকালো। সবাই ফ্যালফাল দৃষ্টিতে এদিকেই চেয়ে আছে। হাসলো। রীতি নাক চুয়ে বলল, দে আর মাই ফ্যামিলি। রোজা ওপাশ দিয়ে বেরোতে চেয়ে অনুভব করলো বাইরের দিকে দরজাটা ওপাশে আটকে রাখা। আদিল যেখানে দাঁড়িয়ে আছে ওখানটা দিয়ে বেরোতে হবে, অথচ লোকটা সরছে না। দাঁড়িয়ে আছে কেমন? ওভাবে দরজা আটকে দাঁড়িয়ে থাকলেও কিভাবে বেরোবে? তখনই আদিলের থমথমে কণ্ঠের আদেশ পড়ল, বেরোচ্ছে না কেন? রোজা অবশেষে কাছে এলো ওপাশের দিকে। আওড়াই সরুন। আদিল নামমাত্র স্বরে। রোজার তর্কে না গিয়ে ও লক্ষ্য করে আজ লোকটার অদ্ভুত কীর্তিকলাপ। ঠিক কেন এমন করছে এখনো ধরতে পারেনি, একটা আন্দাজ অবশ্য করতে পেরেছে। রোজা বেরিয়ে আসতেই বেশ সাবলীলের ভাবেই ওর কোমরটা এক হাতে জড়িয়ে ধরল আদিল। শাড়ি পরে উন্মুক্ত কোমর ধরতে বরং সুবিধাই হলো, অথচ ছুঁয়ে আদিলের চোয়াল শক্ত হলো। রোজার কোমরে ছোঁয়া হাতটা কেমন থমকে গেল। রোজাও হতবিহ্বল, চোখ মুখ সাবলীল রেখে আশেপাশে চেয়ে আঁচলের নিচ দিয়ে কোমরের ছোঁয়া পুরুষালী হাতটা আলতোভাবে সরাতে চাইল। আদিল তখনও হতবিহ্বল, কণ্ঠ নামিয়ে জিজ্ঞেস করে, কোমরে এটা কি? রোজা শক্ত করে চোখ বুঝে নেয়। নিজেকেও মনে মনে 101টা গালি দেয়। কি দরকার ছিল শাড়ি পরার, এত সুন্দর করে তৈরি হওয়ার? আর কেনই বা বেলি চেইন পরতে গেল? আর ওপারে তো এমনিতেও শকুনের নজর আছেই। জবাব না দিয়ে রোজা সরতে চাইল। আদিল তখনই কোমরটা জুয়ে বোঝার চেষ্টা করেছে। অমন রুক্ষ হাতের স্পর্শে থামাতে শক্ত করে ধরে হাতটা। আদিল সোজা রোজার সামনে এসে দাঁড়ালো, আড়াল করলো ওকে। পেছনে একগাদা গাড়ি আর সামনে আদিল। পুরোপুরিভাবে আড়াল করে রোজার কোমরে শাড়িটুকু মুহূর্তেই সরালো। উন্মুক্ত কোমরে পার্লের চেইন দেখলো চিকন। রোজা চোখ বুজে মাথাটা ঘুরিয়ে রেখেছে। ওর ঘাড় লাল হয়ে এসেছে। দুহাতে কোমর ঢাকতে চেয়ে দাঁতে দাঁত পিষে যা বলে তা শোনার মতো অবস্থায় আদিল নেই। তখনও তাজ্জব চোখে দেখেছে পৃথিবীর অন্যতম সুন্দর দৃশ্য। গলা শুকিয়ে মরুভূমির মতো খা খা করছে কেমন। রোজা মৃদু ধাক্কা দিতেই বোধ ফিরল জানো। রোজা তাতে দাঁত পিষে বলে, আপনি আমার সাথে এমন করতে পারেন না। আদিলের চোখ জোরে মুগ্ধতা, যা অমন রুক্ষ ব্যবহারের কথাতেও কাটে না, বরঞ্চ বাড়ে হিমালয় ছই। আমি আরও অনেক কিছু করতে পারি রোজা, আর করবো। রেগে রোজা ঠোঁট কাঁপে। দুহাতে চওড়া বুকে সরাতে চেয়ে বলে, আমি ফিরে যাব। সরুন। কোথায়? রোজা চোখ রাঙালো। অবশ্যই আমার বাড়িতে। আঙ্গুলে আংটিটি শোভা পাওয়া হাতটা নিজের হাতের মুঠোয় নেয় আদিল। পুরো ঠোঁট শোয়ায় আংটিটি পরিহিত আঙ্গুলের ভাঁজে ভাঁজে। সারাদিনে যতবার সম্ভব হবে নিজের বাম হাতে আমার পরানো আংটিটা দেখাবে। ওতে স্পষ্ট করে আমার পরিচয় লেখা আছে, মিসেস মির্জা। উত্তর পাবেন। কোথায় আপনার বাড়ি? রোজা মুখ ঘুরিয়ে ফেলল। আদিলের এ যাত্রায় নিজেই সরল, তবে ছাড়ল না। ডান হাতটা ধরেই রাখলো। কদম বাড়ালো সামনে। রোজা এত মানুষের সামনে আর ঝামেলা করতে চায় না। লজ্জায় তো ওকেই পড়তে হয়। হাঁটার তালে দুলল ওর শাড়ির কুচিগুলো। মুসলিম কাপড়ের নেভি ব্লু রঙের শাড়িটা গায়ে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বসবার ঘর জুড়ে এত মানুষদের শান্তই লজ্জায় পড়ে গেল। আর চোখে তাকালো সবার মুখের দিকে। আদিল নির্বিকার বেশ সোজা এসে ঢুকেছে ভেতরে। সাবলীলভাবে চারিপাশটা লক্ষ্য করে তাকালো সামনে দাঁড়ানো জব্বার শিকদারের দিকে। ভদ্রলোক তখনই সোজা হয়ে বললেন, আসসালামু আলাইকুম বস। আদিল সালামের জবাব না দিয়ে চুপ করে গেল। নাসির শিকদার দ্রুত বললেন, বসেন বস, বসেন না। আদিল কথা শুনলো। রোজাকে টেনে নিয়ে গিয়ে বসলো। রোজা বসে দেখাতেই দেখলো মুগ্ধ দৃষ্টিগুলো। স্ত্রীলোকেরা সব তার দিকে ট্যাপ ট্যাপ করে চেয়ে আছে। নিজে বোধে বেশ ফুসুর ফুসুর করা হচ্ছে। রীতি তখনই শান্তর কোল থেকে নেমে এসে রোজার পাশ কেসে বসলো। ঠোঁট ফুলিয়ে আওড়ালো, মম আমার ঘুম পাচ্ছে। রোজা দু হাতে মুখটা আদর করে দিয়ে চাপা গলায় বলল, এই তো একটু পরে ঘুমাবে। আদিলের আর ধৈর্য নেই বসে থাকার। সে উঠবে ও সময় লাঠির শব্দ শোনা গেল। লাঠির সাহায্যে এগিয়ে আসছেন জাহানারা বেগম। শান্ত শ্বাস গলায় আটকে গেল অমনি। কিছু বলার পূর্বেই জাহানারা বেগম কাইকুই করতে করতে এসে তাকালেন আদিলের দিকে। বললেন, ও মা, এই দেহি শুক্রা, তোরা যেইভাবে কইলি আমি ভাবলাম বয়স্ক লোক। শান্ত দ্রুত এগিয়ে এসে ধরতে চাইলে তাঁতির হাত, অথচ ওর আগে জাহানারা বেগম বৃদ্ধ হাতটা ভীষণ মায়া নিয়ে আদিলের মুখে বুলিয়ে গালটা টেনে ধরলেন। কি গো নাতি, ভালো আছো নি? থমথমে এক নীরবতা নামলো বসবার ঘর জুড়ে। চেহারার রং পাল্টালো উপস্থিত সবার। নাসির শিকদারটাও দাঁড়িয়ে গিয়েছেন। এলেনের মুখটা হা হয়ে আছে। শান্ত থতমত মুখটায় কপালে ঘাম চলল।
অমন ভয়ঙ্কর নীরবতা ভাঙল রোজা ফিক করে হেসে ওঠার মৃদু শব্দে। আমাকে সবটা খুলে বল প্লিজ প্লিজ। আমি বলেছি তো আমি আরও মুখ হব না। কিন্তু জেনে শুনে কিভাবে রোজাকে সতর্ক না করি, অমন একটা ডেঞ্জারাস লোকের কাছে কিভাবে ছেড়ে দিই? এমন ভয়ানক প্ল্যানিং লোকটা করলো কেন? কি উদ্দেশ্য তা তো জানা দরকার, রোজাকে জানানো প্রয়োজন। রীতিমা শান্ত চোখে শুধু দেখলো কিছু মুহূর্ত, এক পর্যায়ে আস্তে করে বলল, তুমি সরে আসবে না তাই তো? জেহাদ নিজের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে নিজের শক্ত চোয়ালটা স্বাভাবিক রাখার। এই জন্যই নিজের সাথে বেশ সংযম করতে হচ্ছে। খুব ধীরে সুস্থে গিয়ে বসে রিদিমার পাশে। মেয়েটা কিছুদিন ধরে দুর্বল, খুবই নাজুক সময় চলেছে যে, মাসখানেকের মাথাতেই ডেলিভারির সময়। আজকাল অল্পতেই হাঁপিয়ে ওঠে, আপাতত সোফায় পিঠ এলিয়ে বসে আছে। কিছুক্ষণ আগে কাজল বেগম মাটির চুলোয় 1 কাপ চা করে দিয়ে গিয়েছেন। তারা এখন গ্রামের বাড়িতে আছেন, শহরে নাকি তারা থাকতে পারবে না। মির্জার লোকেরা এসে জানিয়ে গিয়েছে জিয়াদকে ভীষণ বাজেভাবে মারা হয়েছিল। এখনও ওর পাটা ভাঙা, পুরোপুরি ভর দিতে পারছে না ও পায়ে। তার ওপর ছেলেটা থামছেই না। এত মার এত অত্যাচারের পরেও শুধু রোজার নাম জপেছে। এতে কাজল বেগম শুধু বিরক্তই নন, রাগান্বিত। ওই কালনাগিনীর জন্যই তো আজ তাদের এমন অবস্থা। তার ছেলের এই অবস্থা, তাদের স্বাভাবিক জীবনটা তছনছ করে দিয়েছে ওই মেয়ে। কাজল বেগম ছুটে এসলেন বসার ঘরে, গর্জে ওঠেন, তোকে আমি জুতো পিটা করব। মায়ের কথা কানে তুলে না জিহাদ, তাকিয়ে তাকে রীতিমার চোখের দিকে ভীষণ স্বাভাবিকভাবে বলে যায়, আমি খবর রেখেছি ওরা রাজপুর আছে, আমাদের গ্রাম থেকে দূরের পথ না। আমি শুধু সবটা জানতে চাই, রোজাকে জানাতে চাই, তারপর যা হবে তা আমি দেখব না। দিন শেষে তুই তো মানিস আমি ওকে চিট করেছি, আমি ওকে ঠকিয়েছি। আর কখনো আমাদের মধ্যে কিছু সম্ভব না, আমি জানি, মেনে নিয়েছি। আমি আশা ছেড়ে দেব, তোর সাথে সংসার করব, বাচ্চার দায়িত্ব নিতে হবে তো। রীতিমা চোখ কিল, ভয়ার্থ চোখে চেয়ে শুধু চাপা গলায় আওড়ালো, তোমাকে মেরে ফেলবে, কেন বোঝো না? কাজল বেগম আটকে ওঠেন, চিৎকার করে আঁকড়ে ধরেন ছেলের বাহু। তুই কেন ওখানে এখনো একই কথা বলছিস বাবা, কেন পড়ে আছিস? গতবার প্রায় তোকে মেরে ফেলতে চেয়েছিল। আমি আমার ছেলে হারা হতে চাই না, তুই থাম, এসবে আর জড়াস না বা, দোহাই লাগে তোর। জিহাদ চোখ বুঝল, চোখের পাতায় এখনো ভাসছে রোজার হাস্যোজ্জ্বল মুখখানি। এখনো শুনতে পারছে ওই কোকিলা কণ্ঠে ডাকা তার নাম। ওর এমন প্রাণবদ্ধ হাস্যোজ্জ্বল রোজা, আর তার না। এটা কিভাবে মানবে জিহাদ, কিভাবে সহ্য করবে? বুকের ভেতরটা যে পুড়ে যাচ্ছে, মিশিয়ে উঠেছে সবটা। কাতর কণ্ঠে শুরু করে গেল, প্লিজ বল, যা জানিস সব বল। রীতিমা চোখ ঘোরালো, তাকালো অদূরে, পিনপতন নীরবতা বয়ে গেল অনেকটা সময় জুড়ে। তা ভাঙল ওর ফ্যাকাশে কণ্ঠের সুর, তুমি এখনো বেঁচে আছো, শ্বাস নিচ্ছ কেন জানো? জিহাদ চমকে উঠল, উত্তরের আশায় নেই রীতিমা, নিজেই জবাবে বলল, রোজার জন্য। ওই লোক। রীতিমা চোখ বুঝল, আওড়ালো, সে পারলে হয়তো বা রোজাকে ছুঁয়ে যাওয়া বাতাসকেও পিছিয়ে ফেলে। রীতিমা চোখ তুলে তাকালো, অনুনয় সুরে বলল, খুব ডেঞ্জারাস মানুষ ওরা, খুব ডেঞ্জারাস ওই আদের মির্জা। এত জাল, এত কাহিনী উনি করেছে, এই পর্যায়ে এসেছে শুধুমাত্র যেন রোজা স্বেচ্ছায় সরে যায়। বোঝো এর মানে, বোঝো তুমি? তারপরও বাচ্চামো করেই যাচ্ছ, তারপরেও। জিহাদ অনেকটা সময় থমকে থাকলো, এক পর্যায়ে আগোছে উঠে চলে গেল। দীর্ঘশ্বাস পেল রীতিমা, চোখ বুজে মাথাটা এলিয়ে দিল সোফায়। ওর চোখে যে এখনো ভাসে সেই রাতের দৃশ্য, সেই অন্ধকার থামা বিশাল গাড়িটা, গাড়ি এসে ভেসে যাওয়া ওই রাজকীয় কণ্ঠের কথাগুলো আজও তার অস্তিত্ব নাড়িয়ে দেয়। ইফ আই ইউজড আই ক্লোইড স্লিট হিজ থ্রো, দ্যান নার্ভ ইউ হ্যাজ ডেয়ারিং টু বি ইন মাই বিলাভডস প্রেজেন্স। এখনও পৃথিবীর বুক ছেড়ে শ্বাস নিতে পারছে না, এটাই ওর সৌভাগ্য। সামনে না রাখতে পারলে ওকে জবাই করবে। রীতিমা চোখ মেলে হাহাকার করে ওঠে, আর কিভাবে বোঝাবে মানুষটাকে, আর কি করবে ও? আদিল মির্জার অমন থমথমে মুখ দেখে শান্তর গলার ভিতরটা শুকনো মরুভূমির মতো হয়ে এলো। ভেতরে সব বডিগার্ডসদের মুখে রক্ত চড়ে গিয়েছে। এলেন লুকিয়ে কোনো দিয়ে কুতু মারল শান্তর কোমরে। শান্ত এতে নড়ে চড়ে ওঠে, মরতে বসা রোগীর মতো বড় করে শ্বাস টেনে নেয়। পর মুহূর্তে দ্রুত কদম বাইরিয়ে জাহানারা বেগমকে সরিয়ে আনতে চায়। ও সময় এক মেয়েলি কণ্ঠের হাসি তন্নিতে থমথমে ভাবটা নিভে গেলেও যেভাবে আগুনে জল পরে ধপ করে নেভে। সকলে চোরাচাহনি গিয়ে পড়ল রোজার ওপরেই। স্বয়ং আদিল মির্জারাও মুখে হাত দিয়ে হাসছে, চোখের কোণে ভিজে আছে। শান্তর থমকানো শ্বাস প্রশ্বাসও এতে স্বাভাবিক হয়। কিছু একটা আন্দাজ করে চট করে পুনরায় তাকালো আদিলের মুখের দিকে। দীর্ঘ বছর পাশে থাকায় আঁকা করা না হলেও অনেকটাই চেনা আছে আদিলকে। সবসময় এমন গোমরা মুখের ক্রোধ সন্তুষ্ট বুঝে নিতে না পারে এক পলকেই। এবারেও পারল, অবশেষে আর কদম না পারালো না, উচ্চারণ করল না একটি শব্দ। জাহানারা বেগমের হাতটা তখনও আদিলের টানটানে ছাটা শক্ত গালেন। বৃদ্ধ ফের দুটো টান মেরে একেবারে তাকালেন ফিক করে হাসার রোজার দিকে। আদিলের পাশে তো বসেছে ও। পর মুহূর্তে রোজার হাসিতে থপ করে নিভে গেল জাহানারা বেগমের কথাতে।
এটা কি আমাকে নাতবো? জাহানারা বেগম শান্তর দিকে তাকিয়ে জানতে চাইল। শান্ত আর চোখে আদিলের চোখ মুখের দিকে তাকিয়ে রোবটের মতো মাথা তোলালো। জাহানারা বেগম আদিলকে এড়িয়ে খপ করে ধরেন রোজার সুন্দর হাত জোড়া, ওকে টেনে উঠিয়ে আনেন বসার পাশে নিচে বসে। এখন বৃদ্ধার মধ্যে তার দুই পাশে আদিল আর রোজা। রোজার অমন সুন্দরভাবে তাকানো মুখটা দু হাতে ধরে টেনে জাহানারা বেগম প্রসন্ন হয়ে বলেন, মেলা সুন্দরী আছো তুমি নাতবো, চোখ সরানো যায় না এমন সুন্দর। নাতি আমার চোখ আছে, মার্শাল্লাহ কি সুন্দর চোখ মুখ গায়ের রং, তাই একটু বেশি সুক্কা তুমি, এত সুইক্কা হইলে চলে? বলতে বলতে তিনি একটু মাথা ফিরিয়ে তাকালেন আদিলের নিত্যদিনের ব্যায়াম করা শক্তপোক্ত সুবিশাল দেহের দিকে। বসে যার বাহুর শার্ট চিরে মাংসপেশি বেরিয়ে যাবার মতো অবস্থা। শান্তর শ্বাস পুনরায় গলায় আটকায়। ও ভয়ার্ত চোখে চেয়ে আছে, ঠোঁট নাড়িয়ে নাচের শিখ দেয়। কিছু বলতে গিয়েও চুপসে যাচ্ছেন। জাহানারা বেগম ফের রোজার দিকে তাকিয়ে বলে যাচ্ছেন অনবরত, ও নাতবো, তোমার হাত গলা মুখটা অমন খালি খালি কেন? বিয়ারটা মাইয়াগো হাতে চুরি নাকফুল থাকতেই হয়, ভালো দেখাই না এমন। বলতে বলতে তিনি রোজার মুখের থেকে দৃষ্টি না ফিরিয়ে হাঁক ছাড়েন, আশা যা আমার আলমারি থেকে গহনাপত্রের বাক্সটা আন। এরপর পুনরায় বলতে থাকেন রোজার ফ্যাকাশা হয়ে আসা মুখ চেয়ে, হুনো নাতবো, রূপ তো তোমার আসেই, মেলা আছে, এতে সন্দেহ নাই। হুদার রূপে কিন্তু আজকাল জামাইয়ের মন পাওয়া যায় না, সোহাগ ভালোবাসা মন পাইতে একটু শ্বাসকোজ করতে হয়। সোনার পালা পরবা 2 হাতে সবসময়, এগুলো রীতি তো। গলায় চেইন পরবা, কানে দুল পরবা, নাকফুল পরবা। নাক ফুটাও নাই দেখি, ফুটাই নই তো, দাঁড়াও এখনই পড়াইতাছি। রোজার মুখটা হা হয়ে আসছে। ও বিহুবল চোখে দেখলো বিনয়ী বৃদ্ধা মুখখানা, যে মিষ্টি করে হাসছেন। তখন ডান হাতে আলতোভাবে আদর করে দিচ্ছেন রোজার মাথাটা। রোজা অসহায়, অপ্রস্তুত, কিং কর্তব্য বিমোট, একটা শব্দ রোজার মুখ দিয়ে বের হয় না। যখন চোখ তুলে তাকালো আদিলের গাঢ় ধূসর চোখে দৃষ্টি মিলল। চেয়ে আছে যে, ওই চোখে প্রসন্নতা সন্তুষ্টর শেষ নেই। কি ভীষণ আগ্রহ নিয়েই চেয়ে আছে, কিছু বলার আটকানোর বিন্দুমাত্র ইঙ্গিত নেই। রোজা দেখলো আয়েশা বেগম ধীরে সুস্থে এসে বাড়িয়ে ধরল একটা কাঠের পুরনো তবে রাজকীয় বক্স। জাহানারা বেগম সেটা নিয়ে রাখলেন সামনেই। বক্স খুলতেই চকচকে সব চোখ ধাঁধানো অলংকার দৃশ্যমান হয়। জাহানারা বেগম মাথাটা নুইয়ে এক এক করে দেখে পছন্দ করেন। একজোড়া মোটা সোনার বালা রোজার চোখের সামনে ধরে জিজ্ঞেস করেন, না বউ, এইটা দেখো কেমন লাগে, এইটার কাজটা সুন্দর, আমার মেলা পছন্দের, দাও হাতটা দাও। বলে তিনি নিচে টেনে ধরেন রোজার হাতটা। রোজা আটকে ওঠে, দুটো অন্য হাত চেপে ধরে বৃদ্ধার হাতটা। চোখ তুলে তাকালো শান্তর দিকে, বাকিদের দিকে, কেউ কিছু বলে না কেন। ওদিকে থমকান জাহানারা বেগম। রোজা যতবার জাহানারা বেগমের মুখে দেখেন ততই নিজের মৃত দাদির মুখটা ভেসে ওঠে। এই প্রথম কথা বলে সম্বোধন করতে গিয়ে সামান্য ইতস্তস্ত করে, তা দাদিমা আমার লাগবে না। জাহানারা বেগমের নিভে আসা চোখ জোড়া চিকচিক করে ওঠে, উচ্ছ্বাসে কেমন ফেটে পড়েন, মনটা ভইরা গেল। এমনি জায়গা খবরদার আর না কইর না। বৃদ্ধাচল জটলি বালা দুটো পরিয়ে দিলেন রোজা 2 হাতে। বালা পরিহিত হাত দুটো ঘুরিয়ে ফিরিয়ে দেখে আদিলের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, দাদা ভাই কেমন, পছন্দ হয়েছে নেই? জবাবের আশায় অবশ্য থাকেননি। প্রশ্ন করে তিনি পুনরায় বক্স ঘাটতে পারতে ব্যস্ত হয়েছেন। আদিল একচিত্তে চেয়ে থাকলো রোজা ফর্সা হাত জোড়ায়। ফাঁকা হাত দুটোতে সোনার পালা দুটো কি চমৎকার মানিয়েছে, কি ভালো দেখাচ্ছে। জাহানারা বেগম ভীষণ ছোট্ট সোনার নাকফুলটা রোজাকে পড়তে উতলা হলেন। ডাকেন পুত্রবধূকে, এইদিকে আয় আয়সা, আমি চোখে কম দেখি, পড়াইয়া দে। রোজা পুনরায় ধরল জাহানারা বেগমের হাত দুটো, অসহায় কণ্ঠে আকুতি করল, এটা ঠিক হচ্ছে না, এসব কিভাবে আমি নিতে পারি, আপনি প্লিজ থামুন। বলতে বলতে রোজা তাকায় আদিলের দিকে। অমন নির্বাক হাবভাব দেখে বিরক্তি হয় ও। চোখ রাঙিয়ে চাপা গলায় বলে বসে, এই কিছু বলছে না কেন? আদিল ডান ভ্রু তুলতেও পারেনি। জাহানারা বেগম বাদ ছাড়লেন দ্রুত, ও মা দেখো নাতবইয়ের কাণ্ড, আজকালকার মাইয়া গো কোনো সদ্বোধ নায়িকা। এটা আবার কীরকম ডাকবা? ও গো শুনছো না, বাচ্চার নাম ধরে ডাকবা। হৃদের আব্বা হুনো, এমনি তোমার দাদারে আমি ডাকতাম। ও হে গো হুনো, নাতিরে আব্বা হোনেন এমনে। আদিলের শক্তপোক্ত মুখের ঠোঁটজোড়া নড়ে, পর মুহূর্তে ঠোঁট পেকে আসে। শান্ত দৃশ্য আলতোভাবে কপালে ঘাম মুছে নাই। স্বস্তির শ্বাস ফেলে রোজা অসহায়ের চূড়ান্ত এবং এ পর্যায়ে তাকায় শান্তর দিকে। শান্ত অন্যদিকে তাকিয়ে থাকে, যেন দেখেনি। আয়েশা বেগম শাশুড়ি আদর্শে খুব পরম স্পর্শে পরিয়ে দেন নাকফুলটা। জাহানারা বেগম তখনও থামেন না। খুঁজে খুঁজে ভীষণ একজোড়া ঝুমকো গলার চেইন পরিয়ে দিলেন এক এক করে। পরিয়ে ধরলেন রোজার মুখটা। আলতোভাবে আঁচলটা মাথায় তুলে দিতে মুগ্ধ হয়ে বলেন, এই তো লাগতেছে বউ মানুষ, এমনই থাকবা না বউ, বুঝছো? যতদিন আসো তুমি আমার কাছে আইবা, আমি তোমারে শিখাইয়া পড়াইয়া দিমো।
রীতি ভীষণ কৌতূহল নিয়ে দেখছিল এতক্ষণ। এ যাত্রায় নেমে এলো সোফা থেকে, রোজার সামনে এসে বড় বড় চোখে কিছুক্ষণ চেয়ে থেকে হাত বাড়িয়ে ধরে নাকটা, বলে, মম, ইউ আর লুকিং সো প্রিটি মম, ইউ ইউ লুকড চেঞ্জড। রোজা হাসপাস করে লজ্জায় ঘর ভর্তি মানুষ তার দিকে চেয়ে আছে। ও মাথা তুলে তাকাতে পারে না। জাহানারা বেগম রীতিকে দেখে এরপর শান্তর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এ বাবু কোন ভাষায় কথা কয়? বুঝি না কেন, কি কয়? সিঁড়িঘরের সামনে বাড়ির স্ত্রী লোকেরা, মেয়েরা সব চবুথুবু মেরে বেশ গোল হয়ে দাঁড়িয়ে আছে। পিছু থেকে মাথা বাড়িয়ে উকিঝুঁকি দিচ্ছে। এখান থেকে শক্তি গলা ছড়িয়ে জবাবের সুরে বলে, বলতাছে, মা তোমার সুন্দর লাগতাছে, পরিবর্তন লাগছে। জাহানারা বেগম খুশি হলেন, পুতুলের মতন বাচ্চাটাকে ধরলেন, নিজের সামনে এনে দেখালেন। দু চোখ ভরে আনন্দিত হয়ে পড়লেন, পুরাই দাদা ভাইয়ের মতো দেখতে, চোখও এক। নারে কাকুলি, দেখ দেখ, কাকুলি বেগম এ বাড়ি বড় বউ। নাসির শিকদারের স্ত্রী দাঁড়িয়ে আছেন আয়েশা বেগমের পাশেই। শাশুড়ির মতন তার এত সাহস নেই, তাই একই জায়গা থেকে আস্তে করে মাথা তোলালেন শুধু। রীতি ট্যাপ ট্যাপ করে কিছুক্ষণ দেখলো জাহানারা বেগমকে, এরপর তাকালো রোজার দিকে। রোজা স্বাভাবিক হতে চাইলো, বলেও তাকালো না একজোড়া দৃঢ় ধূসর চোখের দিকে। ওই চাহনি সে আড়ালো, মেয়ের মাথা বুলিয়ে বলে, বড় মা তোমার। রীতি পুনরায় তাকালো জাহানারা বেগমের দিকে, বাধ্যভাবে ডাকে, হাই বড় মা। জাহানারা বেগমের চোখ জোড়া ভিজে ওঠে। তিনি কোনো রকমে কোলে নেন রীতিকে, মাথায় ঠোঁট ছুঁয়ে দেন, আদর করে দেন। শান্ত যেমন শান্তি অনুভব করেছে, তেমনি আতঙ্কে আছে। আর চোখে বারবার তাকাচ্ছে আদিল মির্জার দিকে, তার চোখ জোড়া রোজার ওপরেই নিবদ্ধ। অনেকটা সময় যাবতই গোটা বসবার ঘরেই লোকেরই সেই তাকারও লক্ষ্য করেছে। বস যে ব্যাপারটাই খুশি, তার প্রমাণ এখনও তার বস থাকাতেই। কে তাকে এভাবে বসিয়ে রাখতে পারবে? বসে থাকার মানুষ সে। রীতির দুই চোখ টলতে টলতে কোল থেকে নেমে এসে রোজার কোলে মাথা গুছল। ওর চোখ বুঝে আসছে, ভাষা করে আওড়ালো, মা, আই সো স্লিপি, আমি ঘুমাবো। রোজা ওকে বুকে টেনে নিল, আর চোখে তাকাতেই দেখলো আদিল উঠে দাঁড়িয়েছে। সাথে সাথে শটান হলো শিকদার বাড়ির লোকজন। নাসির শিকদার বিনয়ের সাথে বলেন, বস, আমার মা বুড়ো মানুষ তো, যদি ভুল কিছু করে ফেলে মাফ করে দিন। আদিল তাকালো, প্রত্যুত্তরে বলল, ইটস ওকে। শান্ত এগিয়ে আসে, সিঁড়ি পথ দেখিয়ে বলে, বস 3 তলায় আসুন। আদিল কদম বাড়ালো রোজার দিকে। মেয়েটার মাথায় তখনও আঁচল টানা, দৃষ্টি নোয়ানো। রীতি ওর বুকের সাথে মিশে আছে। আদিল ঝুঁকতেই রোজা সিটিয়ে যায়, চোখ বুঝে নেয়। কাছ থেকে আরও স্পষ্ট হয় অদ্ভুত এই সৌন্দর্য। সাধারণ এক মাথায় ঘোমটা আর নাক ফুলে যে এতটা সুন্দর হতে পারে তা কল্পনারও বাহিরে। আদিল হাত বাড়াতেই রীতি কোলে এলো বাবার, 2 হাতে গলা জড়িয়ে ঘুম ঘুম গলায় বলল, ড্যাড দেখো মমকে কেমন বউ বউ লাগছে, পুতুল বউ তাই না? আদিল নাক মুখে শব্দ করে বলল, কেবল স্পষ্ট শুনতে পেল রোজা। মিয়ে এলো ওর হৃদয় শরীর। এত লজ্জা লাগলো, একদমই উঠে যেতে ইচ্ছে করলো না। অথচ আদিল রীতিকে কোলে নিয়ে সামনেই দাঁড়িয়ে আছে। অর্থ স্পষ্ট, যেতে হবে সাথেই। অগত্যা উঠে দাঁড়ালো। তখনই হাতটা ধরলো জাহানারা বেগম, হেসে বলেন, চটপট নাইমো, নাচবো, গল্প করুম তোমার লগে। রোজা জোরপূর্বক হালকা হেসে মাথা দুলিয়ে বলল, জি আচ্ছা। 3 তলাটা ফাঁকা, এখানে বেশ কয়েকটা রুম রয়েছে। পুরোটা আদিলের জন্য বরাদ্দ করেছে শান্ত। পেছনের রুমটা পুরোপুরি আদিলের কাজের জন্য। সামনের বিশাল রুমটা বেডরুম হিসেবে রেখেছে। বেশ পুরনো আমলের এক রাজকীয় ভাবসাপ সবটা জুড়ে। প্রাসাদের মতো অনুভূতি পাওয়া যায়। রোজা হাঁটতে হাঁটতে আশপাশটা দেখতে পেল দোতলার পিলারের পেছনে লুকিয়ে থাকা এক যুবতীকে। আরে আরে এদিকেই যাচ্ছে। এই মুহূর্তে ওর দৃষ্টিতে দৃষ্টি মিলে গেল। অমনি মেয়েটার কাঁচা রাঙা চোখ জোড়া ভর্ত বিড়ালের মতো বড় বড় হয়ে এলো। সেটা গেল পিলারের পেছনে, তবে নিচ দিয়ে মাথাটা উড়োতে থাকা ওনাটার এক অংশ দেখা যাচ্ছে। রোজা আর চোখে তাকালো পেছনে। শান্ত তখনও সোজা চেয়ে আছে। আগে পাছে কোথাও তাকানোর যেন পরিচয় নেই। অথচ একটু পরে অন্যদের নিয়ে আর আগ্রহ দেখাতে পারল না রোজা। বিশাল ঘরটার দুয়ারে দাঁড়িয়েই বলল, ভেতরে আর কদম বাড়াচ্ছে না। তবে পেছনে শান্ত দাঁড়িয়ে সেই সৈনিকের মতোই। শান্তর পাশে এলেন স্বপন। আদিল ইতিমধ্যে রীতিকে শুয়ে দিয়েছে বিছানায়, আলতোভাবে গায়ে মেলে দিয়েছে কমফোর্টার। বাচ্চাটা ঘুমিয়ে গিয়েছে পুরোপুরি। তখনই দুয়ার থেকে রোজা থমথমে গলায় বলে, এখানে তো আরও ফাঁকা রুম আছে, আমার আর রীতির জন্য একটা দিন। আদিল ফিরে তাকালো। গোমটা আর নেই মাথায়, আঁচলটা ঝুলছে, বাতাসে দুলছে, নাকফুলটা চকচক করছে ফর্সা নাক জুড়ে। একটু নড়লে সামান্য শব্দ করে হাতের পালা দুটো। আদিল নির্বিকার ভঙ্গিতে ইশারা করতে শান্ত এলেন স্বপন। ওরা সরে গেল হাওয়ার গতিতে। 3 তলার সিঁড়ির গোড়ায় ধ্রুব ক্লান্ত দাঁড়িয়ে আছেন। বারান্দা জুড়ে বডিগার্ডসদের পোস্টিং তখন। রোজা আর চোখে পিছু চেয়ে ভেতরে ভেতরে ঘাবড়ে উঠল। ওপারে বেশ সাবলীল থাকলো, তবে ধূসর চোখের দৃষ্টি এড়িয়ে বেড়ালো ও। দুয়ারে দাঁড়িয়ে থেকেই বলল, পাশের রুমে যাচ্ছি আমি। তখনই আদিল ভারী কদম বাড়ালো। সেই দৃশ্য বিচলিত হয় রোজা, শ্বাস ফুরিয়ে আসতে চাই। বসবার ঘর থেকেই এক অদ্ভুত অনুভূতি ওকে ভীত করে তুলেছে। ও কদম পেছাতেই পারে না। আদিল এসেই থাপা মেরে ওর পাতলা কোমরটায়
বৃষ্টিতম একটা টানে ভেতরে আনে। টাল সামলাতে না পেরে রোজা পড়ে যেতে নিলে ওকে আষ্টে পিষ্টে নিজের সাথে জড়িয়ে দেয় আদিল। দরজাটা ভীষণ জোরালোভাবে লাগাতে গিয়েও শব্দহীন ভঙ্গিতে লাগায়। রোজা আটকে ওঠে চাপা গলায়, দর পড়িয়ে তাকায় বিছানার দিকে, ফিসফিস করে বলে ওঠে, ছাড়ুন। আদিল বা হাতে আঁচলটা পুনরায় তুলে দেয় রোজার মাথায়। ঘোমটা দেওয়া রোজাকে কাছ থেকে ওভাবে মুক্ত চোখে দেখে, মুখের খুব কাছে মুখ, শরীরের সাথে শরীর প্রায় ছুঁই ছুঁই। রোজার দ্রুত মুখটা ঘুরিয়ে ফেলে। যতবার আদিল মুগ্ধভাবে রোজার শরীরের ঘ্রাণ লুটে নেয়, ওর শরীর ছেড়ে দেয়। অস্থিরতায় দম বন্ধ হয়ে আসে। দুহাতে সরাতে চাইলেও হাত জোড়া নিজে শক্তপোক্ত বুকে স্থির করে এক হাতে ধরে রাখলো আদিল। মুখ বরাবরই আচমকায় চুমু খেলো নাকে নাকফুলটার ওপরে। দর পড়িয়ে ওঠা রোজা দু হাতের ওপরে ঠোঁট ছোঁয়ালো গাঢ়ভাবে। কেমন নেশাগ্রস্ত গলায় বিড়বিড় করলো, বলল, এভাবেই থাকবে আজ থেকে। আই ওয়ান্ট ইউ জাস্ট লাইক দিস রোজা। তোমাকে এভাবে দেখে মনে হচ্ছে তুমি আমার, এই আদিল মির্জাই। রোজা শক্ত করে চোখ বুঝল, অনুভব করলো শক্ত রুক্ষ হাতটা খামচে ধরে আছে ওর কোমরবন্দিনী জায়গাটুকু। তখনই বিছানায় ঘুমানো হৃদি ছটপট করে ওঠে, বিড়বিড় করে ডাকে, মম। রোজা যেন নিজে জান ফিরে পায়, ঠেলে সরায় আদিলের চওড়া বুক। রীতির ডাকের ছুতোই বিছানার দিকে ছুটে যায়। রীতি ঘুমের ঘরে অন্য পাশে হাতটা তখনও রোজাকে খুঁজছে, ডাকছে। রোজা নিজেকে সামলায়, কাঁপাতে থাকা হাত রীতির মাথায় রেখে আওড়াই, এখানেই আছি মা, তুমি ঘুমাও। রীতির এপাশে ফিরে ঢুকে পড়ে রোজার বুকে। রোজা আলতোভাবে বুলিয়ে দেয় চুলগুলো। নাচেও অনুভব করতে পারছে আদিলের দৃষ্টি কুণ্ঠিত বোধ করেছে এতে। এই মুহূর্তে আর সাহস করতে পারল না অন্য রুমে যাওয়ার কথাটুকু বলার। আদিল অবশ্য ওকে স্বস্তির সাগরে ভাসিয়ে দিয়ে তখনই বেরিয়ে এগিয়ে গিয়েছে এলেনের ডাকে। ফোনটার মেসেজের রিংটোন বেজে উঠেছে। শান্ত পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে দৃষ্টি রাখে। বড় অঙ্কের টাকা এসেছে তার অ্যাকাউন্টে। কে পাঠিয়েছে শান্ত জানে, কেন পাঠিয়েছে তাও। তার দাদির কাণ্ডে বসটে ভীষণ প্রভূততা ভালোভাবে বুঝেছে। অগত্যা আর কোনো নিষেধাজ্ঞাও দেয়নি। নিচে এসে তার বাবা চাচাদের ইনিয়ে বিনিয়ে বোঝালো ইতিমধ্যে দুপুরে রান্নাবান্নার বেশ আয়োজন চলেছে। নাসির শিকদার ভাইয়েরদের গিয়ে ভরপুর বাজার করে এসেছে ভোরবেলায়। মাত্র ওই 5 কেজি গরুর দুধ আনানো হয়েছে, ঘন পায়েস করা হবে। শান্ত সেদিন আদিল হৃদির পছন্দের খাবার দাবারের লিস্ট পাঠিয়েছে। জব্বার সাহেব ছেলের ক্লান্ত মুখে চেয়ে আছেন। আপা যাও, ঘরে যাও, গোসল কইরা নাও আগে। আশা বেগম মুহূর্তেই ছেলের খামার তো কপালে মুছে বলেন, যা আপা, আমি একটু খাওন পাঠাইতাছি। সেসবে আপাতত তার মনোযোগ দেওয়ার সময় নেই শান্তর। ও কিছুটা চেঁচিয়ে ওঠে, তোমার কোনো তোর বঞ্চি কই? তারে দেখি না কেন? সে কি মহারানী? তার সাথে দেখা করতে আমার অ্যাপয়েন্টমেন্ট লাগবে? ফিক করে হেসে ফেলল শক্তিসহ বাড়ির কম বয়সী বিয়েগুলো। সব দল বেঁধে আলাপে মজেছিল বসবার ঘরে। আলাপটা পুরোপুরি নতুন সদস্য ঘিরেই ছিল। এই যাত্রায় শক্তি মিটিমিটি হেসে বলল, ভাইয়া ঝুমুর ভয় পাইতাছে। শান্তর চোখে মুখে আরও গম্ভীর হয়। ভয়? ও কিছুদিন আগে আমার এই সেসব বলল, ওরে কে শিখাইয়া দিছে? মা তুমি? আশা বেগম দ্রুত মাথা নাড়লেন। আরে না রে আব্বা, আমারে জড়াইস না, মেলা কাজ আছে, আমি চাই। আশা বেগম ব্যস্ত কদমে রান্নাঘরের দিকে এগোচ্ছে। শান্ত তাকালো চাচাতো ভাই বোনদের দিকে। সবগুলো চোখ মুখে স্বাভাবিক করে রেখেছে, একমাত্র শক্তি মিটিমিটি হেসেই যাচ্ছে। বরাবরই মেয়েটা সাহসী, কম ভয় পায় শান্তকে। শান্ত গভীর মুখে প্রশ্ন করে, কোথায় ওই মেয়ে? তাড়াতাড়ি বল। লুকাইছে। দাঁতে দাঁত পিষল। আধার নামলো চোখে মুখে। তা তো জানি, লুকাইছে। কই ও? শক্তি মুখ খসকে বলে ফেললো, কুড়ে ঘরে। শান্ত আর তাড়ালো না, বড় কদমে বেরিয়ে এলো বাহিরে। কুড়ে ঘরটা বাড়ির পাশে, রান্নাঘরের পেছনে। টিনের ওই ঘরটাই হাবিজাবি রাখা হয়। এই যেমন শুকনো লাঠি, রান্না বান্নার সরঞ্জাম, ফেলে দেওয়া ঘরের আসবাবপত্র সহ অনেক কিছুই। যেমন নড়ে না, কাপটি মেরে বসে আছে এক কোণে। ওর পেছনে লাঠির স্তূপ, হাতে নৌকা টুপি, বইটা অর্ধেকটা পড়া হয়েছে। কদিন ধরে আর মন বসছে না, এই মুহূর্তে তো মোটেও না। অশান্ত ধরফর মন শুধুই চোখের সামনে ধরে রেখেছে। ওই সময়টাতেই শব্দ করে খোলা হলো টিনের দরজাটা। কেমন ফ্যাচপা শব্দ হলো। আতঙ্কে রক্তশূন্য হয়ে ঝুমুরের সুন্দর মুখখানি, বড় বড় কাজল রাখা চোখ তুলে তাকালো। থমকে পড়লো ওর দুনিয়া, ওর অস্বস্তি। শান্ত এসে দাঁড়াতেই ঘরটা অন্ধকার হয়ে এলো যেন। যেমন শব্দ করে খুললো, তার চেয়েও শব্দ করে বন্ধ করলো। ঝুমুর যুবতুবুভাবে চার জলদি দাঁড়ায়। হাত থেকে ফসকে পড়েছে বইটা। ওনাটাও মাথায় নেই। ওর মাথায় ওনা দেবার সাহসটুকুও করতে পারে না। বিড়ালের মতো এক পলক চেয়ে চোখ মুখ বুজে দ্রুত বলে, বিশ্বাস করুন, ওই দিন আমি মিথ্যে মিথ্যে বলেছি, সব মিথ্যে। মেয়েটা আর কিছু বলতে পারলো না। বাতাসের গতিতে কাছে এসে ওর চোয়ারটা শক্ত করে ধরলো শান্ত। মুখটা নামিয়ে জোরে সোরে একটা কামড় বসালো গোলাপি ঠোঁট জোড়ায়। ঝুমুরের চোখ ভিজে ওঠে, থরথর করে কাঁপে। দু হাতে খামচে ধরে পরনের স্কার্ট। চোখ বুজে ফেলে, কানটা আটকে যাওয়ায় আওড়াই, বিয়ের আগে এসব ঠিক না। শান্ত ঘেসে দাঁড়ালো, পুনরায় ছোঁয়ালো ঠোঁটে ঠোঁট। সুন্দর মুখ পাড়ে চেয়ে ফিসফিস করে আওড়াই, তুই শেখাবি আমাকে ঠিক কী কী আর কি ঠিক না?
সেটার উত্তর দেয় না মেয়েটা, কোনো রকমে বলে, আপনি বলেছিলেন বিয়ের আগে ছোবেন না। 100 বার ছোবো, 1000 বার ছোবো, কি করবি তুই? ঝুমুর বলে গেল, ভালো মেয়ের বিয়ের আগে এসব করে না। শান্ত কপালে গালে চুমু খেয়ে বলে যায়, তুই খারাপ মেয়ে তবে। শান্ত ভাইয়া। মুহূর্তে ওর বুকের মধ্যে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিল শান্ত। তেড়ে গেল ঠোঁটের কাছে, দূরত্ব গুছিয়ে ফেলল। স্বপ্নে 1000 বার তার ঘুম ভাঙানো ঠোঁট জোড়ায় নিচের পুরো ঠোঁটে দিলমোহর লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। দুপুরে আজান পড়েছে, উত্তপ্ত সূর্যটা খুঁড়ে খুঁড়ে ওপরে। জবরের মুখটা কেমন আতকে নীল হয়ে এসেছে। ও তড়ি করে করে চাপটে ধরেছে শান্তর অশালীন হাত দুটো। হাত দুটো থামানো গেলেও মুখটা কোনোভাবে থামানো যাচ্ছে না। লোকটা এত অসহ্যকর কেন, এত খারাপ কেন? দূরে থেকেও ওর প্রাণ নেই, আবার কাছে এসেও। এই যে ওর ভীষণ সংবেদনশীল, ঘাড়ে ডুবে থাকা মাথাটা এক্ষুনি সরানো বাধ্যতামূলক যে, নাহলে ঝুমুর হয় অজ্ঞান হয়ে যাবে, না হয় শ্বাস প্রশ্বাসের অভাবে মরিটরে যাবে। সাগরে ডুবতে বসা নাবিকের মতো হাঁসফাঁস করে অবশেষে চোখ বুজে চিৎকার করে ওঠে, খালা তুমি। শান্ত এক মুহূর্তের জন্য স্থির হয়ে পড়ে, অসন্তুষ্ট হয়ে চোখ মেলে তাকায়। পলক ফেরার আগেই ঝুমুর বিড়ালের মতো ছিটকে জোরে সরে পালাতে চাই, তখনই পারল কই। শান্ত কতটা অবলীলাই শক্ত করে ধরল হাতটা। ওর এইসব কীর্তি যেন পুরনো হয়ে গিয়েছে। একাই একই চাল আর কত চালা বোকা বানাবে শান্তকে। মৃত ঝুমুরকে আপাত মস্তক দেখতে দেখতে এগোচ্ছিল যে, তখনই পকেটের ফোনটা ভাইব্রেট করতে শুরু করলো। এটা শান্তর একান্তগত ফোন, জরুরি প্রয়োজনে কল আসে। হাত ধরে রাখে, ঝুমুরের দিকে চেয়ে থাকা অবস্থাতেই শান্ত ফোন বের করলো। কল রিসিভ করে কানে ধরতেই চোখে মুখের অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল। নরম সরম হাতটা ছেড়ে দিল। কিছুক্ষণ আগেই বেড়াটা ভাবটা আর নেই, চোয়ালে শক্ত, চোখের চাহনিও কেমন ধারালো। ঝুমুর এই শান্তকে জমের মতো ভয় পায়। পা দুটো চলছে না, যেতে চাইলেও। শান্ত পুনরায় ধরলো ওর হাতটা। ফোনে কথা বলতে বলতেই তাকালো কাজল রাঙানো চোখ দুটোতে, কি সরল আর সুন্দর। শান্ত রাগটা নিভে গেল অমনি। ফোনটা কান থেকে কিছুটা সরালো। ঝুমুর গা ঘেসে দাঁড়ালো ফের। চুমু বসালো, চোখে কপালে ফিসফিস করে আওড়াই, অনেক অজুহাত না, বিয়েটা হতে দে, শিকল দিয়ে বাঁধবো তোকে আমার সাথে। ছুটাবো তোরেই, পালাই পালাই স্বভাব। কথাগুলো শোনা মাত্রই ঝুমুরের শরীরটা শক্ত হলো। পেছনে টিনের উপরে ভার ছেড়ে দিল, চোখ বুজে রাখলো আরও শক্ত করে। শান্ত কথা বলতে বলতে বেরিয়ে গিয়েছে, অনেকটা সময় হচ্ছে। ততক্ষণে নিজেকে সামনে নিয়ে উঠতে পারেনি মেয়েটা। দরজাটা খোলাই ছিল। ভাইকে বের হতে দেখে দুয়ারে এসে দাঁড়িয়েছে সুপ্তি। ঝুমুরের অমন অবস্থা থেকে শব্দ করে হেসে বলে, কিরে ওভাবে দাঁড়িয়েই থাকবি, মেরেছে নাকি? ঝুমুর চমকে উঠল, তাকালো সতর্ক চোখে। নিজেকে স্বাভাবিক করতে চাইলো, অথচ পর মুহূর্তেই সুপ্তি কেমন মুখ ঢেকে নাক ছিটকালো। ছি, কি অশ্লীল তোরা। ঝুমুর লজ্জায় হতভম্ব হয়, ঘুরে দাঁড়ায় চটচলতি, মুখটা আড়াল করে ঠোঁটে হাত রাখে। না ফোলা নিত, কাছেও নিত তাহলে। তখনই সুপ্তির চাপা হাসির আওয়াজ ভেসে আসে। বুঝতে পারলো মজা নিচ্ছে মেয়েটা। ঝুমুরের রাগ হয়, অথচ ও রাগ দেখাতেই পারে না। সুপ্তি ঝড়ের বেগে এসে ওরা হাতটা টেনে নিয়ে বেরোতে বেরোতে চাপা কণ্ঠে বলে যায়, তুই তো লুকিয়েছিলি, তাই দেখিসনি। শান্ত ভাইয়ার বস যখন বসা ঘরে প্রবেশ করলো, মনে হলো এই বিশাল বাড়িটা ছোট হয়ে গিয়েছে। এত ক্ষমতা একটা মানুষের কিভাবে থাকতে পারে? জানিস, আমরা উপস্থিতি কেউ ভালোভাবে শ্বাস নিতে পারছিলাম না ভয়ে। বাবা চাচা সবাই কেবল এইটুকুনি হয়েছিল, আর তখনই দাদিমা ফাটিয়ে দিয়েছে বলেই হাসলো শব্দ করে। ভীষণ উচ্ছ্বাস নিয়ে পুরো কাহিনী খুলে পড়ল। অবাক হচ্ছে চমর, আগ্রহ নিয়ে শুনেছে। সত্যি তখনও বলে যায়, আমরা ভেবেছিলাম না বস বয়স্ক, মোটেও না, ভাইয়ের বয়সেরই। ভীষণ রকমের সুদর্শন জানিস। আর ওনার স্ত্রী মাথা নষ্ট সুন্দর রে, এত সুন্দর ওনার স্ত্রী, আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না। আর বাচ্চাটা মনে হয় পুতুল, কি সুন্দর ফটর ফটর করে ইংরেজিতে কথা বলে, তুই বাচ্চাকে দেখলেই গলে যাবি। জোহরের আগ্রহ আকাশ ছুঁয়েছে। ও মন খারাপ করে ফেললো, আমি তো দেখতে পারলাম না। সত্যি ওকে নিয়ে ইতিমধ্যে বাড়িতে প্রবেশ করেছে। বসবার ঘরটা পুরোপুরি ফাঁকা নয়, আজ বাড়িতে অনেক মানুষ এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে এক একজনের এক এক কাজ করেছে, সবাই ব্যস্ত। এই সুযোগটায় সুপ্তি আড়ালে ওকে টেনে নিয়ে সিঁড়ি ধরলো। জবর ধরপড়িয়ে তাকালো আশেপাশে, চাপা স্বরে বলল, কি করতে চাইছিস? উনি বারবার করে বলেছে ওপরে যেতে না। সুপ্তি রীতিমতো ঝুঁকে আছে, ওভাবেই উপরে উঠছে, ফিসফিস করে বলেছে, কিছু বলবে না, চুপ থাক। জবর সংকোচ করে পুনরায়, উপরে অনেক লোক, কিভাবে যাবো? উনি জানলে বকবেন, ফিরে যাই চল, দুপুরে খেতে নামবে না, তখন দেখে নেব। সত্যি শুনল না, ঝুমুরকে টেনে নিল নিজের সাথে। দোতলায় বড় চাচিকে দেখে দ্রুত পিলারের পেছনে লুকালো দুজন। সে দৃষ্টির বাইরে যেতেই 3তলা সিঁড়ি ধরল। এখান থেকেই বোঝা যাচ্ছে ততমতো এক নীরবতা 3তলা জুড়ে। সিঁড়ি করায় মাথাতেই কালো পোশাকের কয়েকজনের দেখা যাচ্ছে। ঝুমুর দাঁড়িয়ে পড়ল ভয়ে। সুপ্তি চোখ রাঙালো, মেয়েটা অতিমাত্রায় ভীতু। ওকে ট্রেনে পেরোলে বাদ বাকি সিঁড়িগুলো বেশ সিঁড়িতে দাঁড়িয়েই পড়তে বাধ্যই হলো একরকম। তাদের সামনে একজন এসে দাঁড়িয়েছে, তাদের দিকে নাচে গমগমে গলায় বলল, ফিরে যান। সুপ্তি দ্রুত ঝুমুরকে সামনে ঠেলে বলল, শান্ত ভাইয়ের হবু স্ত্রী উনি,
চিনেছেন? ক্লান্ত তাকালো না, দৃষ্টি নুইয়ে রাখলো। কণ্ঠ কিছুটা ভদ্র হলো অবশ্য। খড় করে ভাবটা নেই, কি প্রয়োজন? সুপ্তি মিষ্টি করে হাসলো, আরও ঠেললো ভয়ে সিটিয়ে যাওয়া ঝুমুরকে। আমরা বসরানী প্রিন্সেসের সাথে দেখা করতে চাচ্ছিলাম। ক্লান্ত ঠোঁট বেঁকে গেল। বসরানী? অদ্ভুত সম্বোধন বটে। ও বিনয়ের সাথে বলতে চাইলো, পারমিশন নেই, আপনারা ফিরে যান প্লিজ। তখনই পেছন থেকে ভীষণ সুন্দর এক কলিকিলা কণ্ঠ কথাগুলো ভেসে এলো। কি হয়েছে? ক্লান্ত চেপে দাঁড়ালো সামনে থেকে। ঝুমুর ভয়ে ভয়ে তাকালো সামনে, চোখের পলক ফেলার বার কয়েক রীতিমতো। অনেক সুন্দর একটা নারী সামনে থেকে এগিয়ে আসছে। পরনের শাড়ি, কি সুন্দর চুল, গায়ের রং, সূর্যের আলো পড়েছে তার উপরে, কেমন ঝলমল করছে নারীটি। ঝুমুর কিছুটা বেকুবি হয়েছে, ডাপটাপ করে তাকিয়ে রইল কেমন। সুপ্তি ঠোঁট পেঁচিয়ে আস্তে করে সতর্কের সাথে বলে, আমায় চিনেছেন? এই যে নিচে কথা বললাম যে, মনে পড়ে? রোজা মৃদু হাসে, এগিয়ে এসে বার কদম। বলে, চিনব না কেন? নিচে দেখা হলো তো, আসুন না, দাঁড়িয়েছেন কেন? বলতে বলতে ও তাকালো ক্লান্ত সহ বাকি বডিগার্ডসদের দিকে। ক্লান্ত অসহায় ও দৃষ্টি অনুভব করলো, দৃষ্টি নুইয়ে রেখেই জানালো, বসের নিষেধাজ্ঞা ছিল ম্যাডাম। রোজা আশ্চর্য না হয়ে পারে না, যাদের বাড়ি তাদের উপরে নিষেধাজ্ঞা। এই লোক এত নির্লজ্জ কেন? রোজা কথা বাড়ালো না, পুনরায় বলল, আসুন না। সুপ্তি পাখি দুটো সেরে লাফিয়ে উঠল, ঝটপট ধরল রোজার হাতটা। উচ্ছ্বাস নিয়ে আবদার সরে বলল, আমি সুপ্তি, শান্ত ভাইয়ের চাচাতো বোন, আমাকে তুমি করে বলুন প্লিজ। রোজা দেখলো এইটুকুনি মেয়েটাকে। বয়স বড়জোর কত হবে, 19 বা 20, বা এর চেয়েও কম। অল্প বয়সী মেয়েদের প্রতি ওর আলাদা রকমের স্নেহ আসে। তার উপরে সেই মেয়ে যদি হয় এত মিষ্টি আর চঞ্চল। রোজা মাথা তুলিয়ে তাকালো পেছনে। ঝুমুর তখনও বিড়াল ছানার মতো দাঁড়িয়ে আছে। সুপ্তির পুরো বিপরীত ওই মেয়েটা। সুপ্তির পরনে সুতির কামিজ, পাখির মতো চঞ্চল, অথচ অপরজনের পরনে স্কার্ট, ছোট কুর্তি, মাথায় ওড়না, কিছুটা চাপা, লাজুক, অন্যরকম সুন্দর। বিড়ালের মতো ট্যাপট্যাপ করে তাকিয়ে আছে আর চোখে। রোজা আওড়াই, আচ্ছা ডাকবো। আর উনি? শক্তি দ্রুত টেনে আনে ঝুমুরকে, ওকে সামনে ঠেলে বলে, ও একটু না অতিমাত্রাই লাজুক। বস রানী। রোজা থতমত খায়। বস রানী? এই আবার কেমন সম্বোধন? শক্তি বোধ হয় বুঝলো রোজা তাজ্জব হওয়ার কারণ। অমনি বেচারি অসহায় হয়ে বলল, আমি দুঃখিত বস রানী, বলছি না আপনাকে কি বলে ডাকা চাই। রোজা হেসে ফেলল, বলো যা ইচ্ছে ডাকো, তবে এটা নয়, আপু ডাকতে পারো। ঝুমুর আর চোখে চেয়ে এবারে আস্তে করে বলল, ভাবি ডাকতে পারবো? শক্তির চোখ দুটো জলজল করে উঠল মুহূর্তে। সাহস পেয়ে পুনরায় ধরল রোজার হাতটা, ডাকলো, ভাবি, ওকে চিনেছেন? ও কিন্তু শান্ত ভাইয়ের হবু স্ত্রী। মেয়েটা লাজুক, তবে একবার মিশে গেল আপনাকে জ্বালিয়ে খাবে। লুকিয়ে লুকিয়েও অনেক দুষ্টু আছে। ঝুমুর লজ্জায় মাথা নুইয়ে ফেলে। রোজা হাসে। ছই ঝুমুরের মিষ্টি গান ইতিমধ্যে ওদের নিয়ে রুমে প্রবেশ করেছে। ঢুকে দেখতে পেল রীতি চোখ মুখ অন্ধকার করে নামছে বিছানা থেকে। মাত্র ঘুম ভেঙেছে ওর। রোজাকে দেখতে পেয়ে ডাকে, মম। রোজা এগিয়ে এসে কোলে তুলে নিল ওকে। রীতি দু হাতে জড়িয়ে ধরল রোজার গলা। বাচ্চার ফোলা ফেলা চোখ দুটো ছুঁয়ে এলোমেলো চুলগুলো এক হাতে গুছিয়ে দিতে দিতে আওড়ালো রোজা। ঘুম ভেঙে গেল কেন এখনই? আরেকটু ঘুমোতে। রীতি কঙ্কালো রোজার বুকে মিশে গিয়ে আওড়ালো, তুমি নেই যে? রোজা অসহায় এক্ষেত্রে। এখানেই তো ছিলাম মা, আমি তোমায় পাচ্ছিলাম না মম, আই ওয়াজ লুকিং ফর ইউ। রোজার ভেতরটা মুচড়ে উঠল। ও লক্ষ্য করেছে রীতির এই অদ্ভুত আচরণ। এই যেমন এক ধরনের মানসিক চাপ। সে বাচ্চাটার চোখের আড়াল হলেই ও ভয় পায়। হয়তোবা দীর্ঘ সময় কাজ ছেড়ে ওকে একা রেখে বাড়িতে ফেরার কারণে বাচ্চাটার এমন মানসিক অবস্থা। এখনো হয়তোবা ভাবে ও আড়াল হয়েছে মানে ফিরে গিয়েছে তাদের বাসায়। রোজা শক্ত করে জড়িয়ে রাখলো ওকে। ফিসফিস করে বলল, মা, বলছি না তোমাকে একা ছেড়ে কোথাও যাবো না। রীতি ইতিমধ্যে চোখ বুজে ফের ঘুমিয়েছে। আস্তে করে শ্বাস নিচ্ছে। এবার আর ওকে কোল থেকে নামালো না রোজা। ওকে কোলে নিয়েই তাকালো ঝুমুর শক্তির দিকে। ওরা তারে টাপটাপ করে দেখছে। রোজা ধীরে বলে, সরি সরি, বসো প্লিজ, আসো। ঝুমুর শক্তি বসলো গিয়ে সোফায়। রোজা রীতিকে কোলে নিয়েই বসলো ওদের সামনে। আলাপে ব্যস্ত হলো তিনজন। তাদের এত কথা হাসির আওয়াজে রীতির ঘুম ভাঙল না। বেশ গভীরভাবেই কোলে ঘুমালো। রোজা খেয়াল করেছে সে পাশে থাকলে চারিপাশে ঝড় বইলেও ঘুম ভাঙবে না ওর, অথচ সে সরে গেলে পিনপতন নিরাপত্তায়ও এই মেয়ের ঘুম ভেঙে যায়। বিষয়টা অলৌকিক বটে। দীর্ঘ 2 ঘন্টার মিটিং শেষ করেছে আদিল। মেজাজটা প্রচণ্ড রকমের খারাপ। গটগটে কদমে রুমে প্রবেশ করতেই মেজাজটা হিমালয় ছিল। কপালে ভাঁজ পড়ল 4-5। রুম পুরো ফাঁকা। শান্ত আর এলেনও থতমত খেয়েছে। আদিল রুম থেকে দ্রুত কদমে বেরিয়ে ক্লান্তকেও পেল না। গলা তুলে ডাকলো, তার পূর্বেই কানে ভাসলো রীতির রিনরিনে কণ্ঠের হাসির আওয়াজ। নিচ থেকে আসছে। আদিল এগুলো কয়েক কদম, দাঁড়ালো করিডোরের রেলিং ঘেঁষে। এখান থেকে পুরো নিচতলা দেখা যায়। ডার্লিং এরিয়ার স্পেস। ওখানে খাবার পরিবেশনের কার্যক্রম চলেছে। ডাইনিংয়ের পাশেই রোজা দাঁড়িয়ে আছে। পরনে আগের শাড়িটাই নেই, বরঞ্চ নতুন একটা সাদা শাড়ি।
যার পার লাল রঙের, ব্লাউজটাও লাল, হাতে একটা প্লেট ধরিয়ে দিয়েছে সম্ভবত। ওর হতবিহ্বল চোখমুখের সামনে জাহানারা বেগম লাঠি ধরে উঠে দাঁড়িয়েছে। চোখ মুখ জলজল করে উঠেছে বৃদ্ধার। নাতবো নাচ জামাইয়ের মন সোহাগ পাইতে হইলে খালি রূপে চলে না গো, কাজকর্ম জানতে হয়। এই যে দেহ তারা কেমনে ভাত বাড়ে, শিখো এগুলো। এইভাবেই বাইরা সোহাগ কইরা জামাইয়ের খাওয়াইবা, দেখবা জামাই কেমন তোমার আঁচলে থাকে। শান্ত এলেন, এদের মুখটা শুকিয়ে গিয়েছে, বিশেষ করে শান্তর। দাদিমা ওকে বোধহয় মেরেই ফেলবেন তার কীর্তিকলাপ দিয়ে। শান্ত আর চোখে তাকালো বসের মুখের দিকে। আদিল একটা শব্দও করেনি। যেহেতু তাই ও চুপচাপ দাঁড়িয়ে থাকলো শ্বাস বন্ধ করে। এদিকে রোজা সে অসহায় চূড়ান থেকে এই কোথায় ও ভেসে গেল। কি হচ্ছে ওর সাথে? সবাই ওকে এমন বউ বানানোর জন্য উঠে পড়ে লেগেছে কেন? ও মনে মনে বিড়বিড় করে, আমি চাই না ওই লোকের সোহাগ মন, চাই না আমার আঁচলে থাকুক, কখনো না, কখনো না। জাহানারা বেগম তখনও বলেই যাচ্ছে, নাতবো দাদুভাই আইলে এমনি বাইরা খাওয়াইবা কেমন? শিখাইলাম যেইভাবে ঠিক এভাবেই। এগুলো বউ মানুষের কাজ। রোজা এতটুকু চিনেছে আদিল মির্জাকে। এই লোক এখানে এসে খাওয়ার মানুষ না। এইদিকে ও বেঁচে যাবে। ভাবতে ভাবতে যেন স্বস্তির শ্বাস পেলে তখনই একেবারেই কিছু পায়ের শব্দ শোনা গেল। বসবার ঘরে সবাই তাকালো রোজাও। অমনি শ্বাস আটকে গলায়। আদিল নামছে, পেছনে শান্ত এলেন। তাকে দেখে থমথমে নীরবতা নামলো বসবার ঘর জুড়ে। চুপসে আছে শিকদাররাও। ভিন্ন আবার জাহানারা বেগম। তিনি দিব্যি হেসে হেসে হাত নাড়িয়ে ডাকলেন, দাদু ভাই আহো আহো, বহো, খাইয়া নাও, বেলা ফুরাইয়া গেল প্রায়। রোজাকে চমকে আদিল বাড়ালো ডাইনিং কদমের দিকে। কদম ওকে পাশ কাটিয়ে গিয়ে বসলো রাজকীয় চেয়ারটায়। জাহানারা বেগম লাঠিতে ভোট দিয়ে দাঁড়াইয়া থেকাই রোজাকে হুকুম করে গেলেন, নাতবউ আগাও আগাও, ভাত বাইরে দাও। রোজা তাকালো আদিলের দিকে। মুহূর্তে দৃষ্টিতে দৃষ্টি পড়ল। লোকটা যে চেয়ে আছে ওর দিকে, অথচ ঘরভর্তি সবার দৃষ্টি তাদের ওপরেই। সকলের সম্মুখে এভাবে চেয়ে থাকাটা কি ভালো দেখায়? মোটেও না। রোজা লজ্জা লাগছে। জাহানারা বেগম পুনরায় তাড়া দিল ও অবশেষে কদম বাড়ালো। উঠতে থাকা লাল আঁচলটা সামনে গিয়ে দাঁড়ালো আদিলের পাশে। সামনের প্লেটটা উল্টে ভাত পেরে দিল। একে একে সামনে রাখলো তরকারির বোলগুলো। জাহানারা বেগম হাসতে হাসতে বলেন, নাতবউ হাঁসবোনা দাও আগে। আমার বড় পোলার বউয়ের হাতের এই হাঁসবোনা অমৃত। রোজা ধোয়া উঠতে থাকা তরকারি থেকে কিছুটা বেড়ে দিল। জাহানারা বেগম আবারও বললেন, নাতবউ এক গ্লাস পানি দিয়ে রাইখো আগে। রোজা এক গ্লাস পানি ঢেলে সামনে দিয়ে খেয়াল করলো আদিল খেতে শুরু করে দিই। চুপচাপ এক দৃষ্টিতে চেয়ে আছে ওর হাত জোড়ার দিকে। যা ব্যস্ত খাবার পারতে মুহূর্তে ও তাকালো, থমকালো আদিলের দৃষ্টিতেও। অবশেষে দৃষ্টি ফেরালো সে। তড়িঘড়ি তাকালো লোকজনের দিকে। গম্ভীর মুখে বলল, বসুন আপনারাও। নাসির শিকদার দ্রুত ভাইতে নিয়ে বসে পড়লেন। আদিল এবারও তাকালো রোজার দিকে। তার পাশে দাঁড়িয়ে আছে বলে, বসো। রোজা শুনল না, দাঁড়িয়ে থাকলো। আদিল আর সময় নষ্ট করলো না। বরাবরই এক কথা দুবার বলতে বলতে অপছন্দ করে। ঘরভর্তি লোকজনের সামনেই ডান হাতটা বাড়িয়ে রোজার পাতলা কোমরটা জড়িয়ে একটানে বসলো তার পাশের চেয়ারটায়। টেবিলের নিচে আড়াল হওয়া কোমরে তখনও শক্তপোক্ত হাতটা পেঁচিয়ে আছে। রোজা কিং কর্তব্য বিমূঢ় হয়, লজ্জায়দম বন্ধ হয়ে আসে প্রায়। তড়িঘড়ি করে হাত সরাই। মাথাটা তুলে আর তাকাতে পারলো না পুরোটা সময়টা। অথচ কিছুই যেন হয়নি, এমনভাবে আদিল খেতে শুরু করেছে নিঃশব্দে। মোম আই এম এনজয়িং, স্টে হেয়ার। রোজা হাসে, হৃদের চুল বাঁধতে বাঁধতে বলে, তাই সবাইকে ভালো লাগছে? গুম গুম চোখে মেয়েটা আউড়ে যায়। আমাকে কত আদর করে সবাই। আই লাইক দেম মা। চুলটা বাঁধা শেষ করে ওর গালে ঠোঁট ছুঁয়ে আওড়ালেও রোজা, আই অলসো লাইক দেম। এবার ঘুমাও, বেশ রাত হয়েছে। আজ সারাদিন ছোটাছুটি করেছে। রীতি বালিশে মাথা রাখার কয়েক সেকেন্ডে ঘুমিয়ে পড়েছে। রোজা আর চোখে তাকায় দরজার দিকে। দরজাটা ভেতর থেকে আটকেও ওর কেমন যেন দ্বিধা হচ্ছে, ভয় হচ্ছে, অজানা। দেওয়াল ঘড়ির দিকে চোখ রাখে একবার। রাতের প্রায় 1টা। রোজা আস্তে করে বিছানা ছাড়ে। কিছুটা শব্দ হলেও দ্রুত ছোট সোফাটা টেনে নিয়ে রাখলো দরজার সামনে। নিশ্চয়ই এই রাতবিরেতে শব্দ করে ঢুকতে পারবে না। আর ঢুকলেও রীতি উঠে যাবে। তাহলে তো রোজা নিরাপদ। রোজা বিছানার দিকে যেতে যেতে তাকালো পুনরায় দরজার দিকে। একটা সোফা যেন কম। ও টি টেবিলও টেনে রাখলো গিয়ে দরজার কাছে, সোফার পাশে। রীতি গঙ্গালো এত শব্দে। রোজার বাতি বন্ধ করে অবশেষে বিছানায় এলো। রীতিকে বুকে নিয়ে শুয়ে পড়লো। মানসিক শান্তি লাগছে বেশ। বারান্দার দরজা খোলা, পর্দা উড়েছে। আকাশে মস্ত বড় চাঁদ, চাঁদের আলোয় নিভে দেবো আলো রুম চুড়ে। রীতি মাথা বুলাতে বুলাতে চোখ বুঝলো নিজেও। আদিল দরজা ছেলে যখন বুঝলো লক, সে মোটেও আশ্চর্য হয়নি। এটাই তার ধারণা ছিল। তবে যখন সামনে থেকে চাবি নিয়ে লক খুলে দরজা হালকা ঠেলতেই বুঝলো দরজা পেছনে কাচের কিছু দেওয়া। ঠেলালে ভয়ানক শব্দ হচ্ছে, আরও হবে। তখনই চোখ মুখে থমথমে হয়ে এলো। শান্ত এলেন ক্লান্ত ধ্রুব। ওরা বসে শক্তপোক্ত মুখ দেখে কয়েক কদম পেছনে চলে গেছে আবারও।
আদিল কিছু মুহূর্ত দাঁড়িয়ে থাকলো, অযথা আর সময় অপচয় করলো না, বরঞ্চ জিজ্ঞেস করলো আর কিভাবে রুমে ঢোকা যাবে। শান্ত ঢুকিল, আওড়ালো বস বারান্দা দিয়ে। আদিল কদম বাড়ালো, তখনই দ্রুত তার পেছনে ছুটলো বাকিরাও। পুরো বাড়ি নিস্তব্ধ হলেও উঠোনে নাসির শিকদার আর জব্বার শিকদার দুই বাপ আলাপ করেছিলেন পাশাপাশি। ও সময়ে আদিলকে দেখে দুজনেই ততষ্ট হয়ে দাঁড়ালেন। শান্ত ইশারায় বোঝালো বাবা চাচাদের সরে যেতে, অথচ অবস্থজন আরও আগ্রহ নিয়ে সামনে এলেন। বস কি দরকার, কি দরকার কন? আদিলের চামড়া বড়ই পাতলা, সে আওড়ালো রুমে যাব। নাসির শিকদার আশ্চর্য হন, বস রুম তো 3 তলায়, দরজা আছে তো। শান্ত বাপ চাচাকে টেনে নিজের পেছনে আনলো। এলেন সহ কয়েকজনের মধ্যে ইতিমধ্যে বড় একটা মইটা নিয়ে এসেছে। এটা ছিল বাড়ির পেছনে, প্রয়োজনের জন্যই বানানো। এটার উচ্চতা 3 তলা পর্যন্ত। বাসা শক্তপোক্ত মই এটা। এলেন ধ্রুব ক্লান্ত মই ধরে রেখেছে। শান্ত গিয়ে ধরল। নাসির শিকদার কিছুই বুঝলেন না, তবে ওরা যেহেতু ধরেছে তিনি বাদ যাবেন কেন। লুঙ্গিটা তুলে বেঁধে নিয়ে নিজেও গিয়ে ধরল বই। ভাইদের দেখা দেখি জব্বার শিকদারও ধরেছে। শান্ত হতাশ। নাসির শিকদার চাপা গলায় ভাই বুকে বলে চললেন, এত রাতে বস কি করে দরজা রেখা বারান্দা দিয়ে রুমে ঢোকা যায়? বস মানুষের ব্যাপার স্যাপার আমি বুঝি না বাপু। আদিল স্যুট খুলে জমিনেই ফেলেছে, টাইটাও এদিকেই পড়ে আছে। শার্টের হাতা ফোল্ড করে কদম বাড়ালো, চলল মই। তার ভরে এই মই আবার ভেঙে না যায়। মইয়ের সাত সিঁড়িতে পা রাখতেই মচমচ করে শব্দ হলো, তবে পুরোপুরি ভাঙল না। বেশ আমাদের সবগুলো সিঁড়ি বেয়ে উঠতে পারলো 3 তলা বারান্দায়। ভাগ্যিস বারান্দার দরজাটা খোলা, পর্দা উঠছে। আদিল সোজা ঢুকে রুমের ভেতরে। চাঁদের টিমটিমে আলোতে স্পষ্টই দেখা গেল রোজাকে রীতিকে বুকে জড়িয়ে বেশ আরামেই ঘুমোচ্ছে। পরনে ভীষণ পাতলা সিল্কের নাইটি, আপাতত কাঁধ থেকে সরে আছে অনেকটা, চুল ছাড়া যা ছড়িয়ে আছে বিছানা জুড়ে। আদিল দাঁড়িয়ে দেখলো অনেকটা সময়, পা নড়ল না, দৃষ্টি পড়ল না। যখন নড়ল সেকেন্ডের ভেতরে শার্ট খুলেছে সে। খুললো হাত করি, পায়ের জুতো। অধৈর্যের মতোই রোজার পেছনে শুয়ে পড়ল, জড়িয়ে ধরল কোমরটা, মিশিয়ে নিল নিজের সাথে। রোজার পাতলা ঘুম মুহূর্তে ভেঙে গিয়েছে এই উষ্ণ স্পর্শে। ও আতঙ্কে বাকরুদ্ধ। আদিল ততক্ষণে মুখটা ডুবিয়েছে মসৃণ ঘাড়ে, ঠোঁট ছুঁয়ে যাচ্ছে অধৈর্য ভঙ্গিতেই। রোজার সামান্য ধস্তাধস্তি করেও চাপড়ে ধরল পুরো ওকে। মুখটা চেপে ধরলো এক হাতে, আওড়ালো কণ্ঠে খাতিয়ে নামিয়ে, রীতি উঠে যাবে। রোজা নড়ার সাহস করলো না, অন্ধকারে ফালফেল করে চেয়ে আছে। এক পর্যায়ে অবিশ্বাস নিয়ে আওড়ালো, কিভাবে এলেন? দরজা দিয়ে তো আসেননি, এলে শব্দ হতো, রোজা নিশ্চয়ই শুনতো। তাহলে? রোজা তাকালো বারান্দার দিকে। বারান্দার কথা মাথায় ছিল না। আর ও কিভাবে জানবে এই লোক 3 তলার বারান্দা দিয়ে উঠবে? বেয়ে বেয়ে 3 তলা ওঠার পুরুষ তো তাকে কোনোদিনই দিয়েই লাগে না। আদিল ঘন ঘন তার ঘাড়ের নেশার মতো শ্বাস টেনে নিচ্ছে। ওকে আষ্টেপৃষ্টে নিজের সাথে মিশিয়ে রাখলো। আপত্তিকর ওই জায়গাটাই সেই দিনের মতো চর মারার মতোই রোজার চোখ বড় বড় হয়ে আসে। ও ধরপড়িয়ে উঠতে চাইলেও পারল না, হাঁসপাস করলো গলাকাটা মুরগির মতো। দরজা লাগাবেন না আর মিসেস মির্জা, আমি কিন্তু আপনাকে ছাড়া একা শুবো না। আপনি নিশ্চয়ই চাইবেন না রীতি দেখুক ওর মাকে আমি কতটা চাই।